ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, প্লিজ 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 যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের ভালোবাসা পেলে এমন ভিডিও আরো উপহার দিব। হাইওয়ে পেরিয়ে কিছুটা এগিয়ে গেলে সামনে পড়ে একটা ঘন কালো অন্ধকার মায়াবী জঙ্গল। জঙ্গলে বাস করে হাজারো পশু পাখি, এই যেমন ধরুন খরগোশ, খ্যাকশিয়াল, কাক, চড়ুই পাখি ও বিভিন্ন ঝিঁকি পোকা। এখন রাত বাজে 2:30টায়। জঙ্গলের ভেতর পরপর কালো রঙের বেশ কয়েকটি গাড়ি প্রবেশ করে। গাড়িগুলো যেতে যেতে চলে যায় জঙ্গলের গভীরে। 1, 2টা, 3, 4টা, 5, 6টা, 7টা, 8টা, 9টা গাড়ি এর পরপর একসাথে দরজাগুলো খুলে যায়। গাড়ি থেকে নেমে আসে অনেকগুলা মেয়ে। মেয়ে না ছেলে ঠিক বোঝা যাচ্ছে না। পরনে আছে কালো প্যান্ট, কালো শার্ট, শার্টের ভেতর কালো রঙের গেঞ্জি, হাতে ব্যাস, পায়ে ক্যাস্ট, কোমরে বেল্ট, সবগুলো এক সারি বদ্ধ করে দাঁড়ানো। দেখেই বোঝা যাচ্ছে কোনো এক কমান্ডো। হ্যাঁ, আর হ্যাঁ, তাদের প্রত্যেকের হাতে আছে AK-47 বন্দুক। অতঃপর গাড়ি থেকে নেমে আসে 3জন। এই 3জনের পরনে আছে, একজনের পরনে আছে লাল রঙের টাইট জিন্স ওয়ালা প্যান্ট, সাথে একটা উন্নত মানের ব্র্যান্ডের বেল্ট কোমরে বাঁধা। গায়ে দেওয়া আছে লাল রঙের একটা ওয়াশকোট আর ভেতরে হোয়াইট রঙের একটা গেঞ্জি। চোখে নীল রঙের একটা সানগ্লাস, হাতে রুমাল বাঁধা, পায়ে কালো রঙের শু, বুকের মাঝখানে 2টা বোতাম খোলা। দেখেই বোঝা গেছে এই গ্যাংয়ের লিডার। উচ্চতা প্রায় 5 ফুট 2 ইঞ্চি। বুকের সাইজ দেখেই বোঝা যাচ্ছে এই যে ফিগারওয়ালা বডি। ও হ্যাঁ, এতক্ষণ যার বৈশিষ্ট্য দিলাম তার নাম হচ্ছে প্রিয়াঙ্কা। গল্পের সাথেই থাকুন, তাহলে বুঝবেন এই প্রিয়াঙ্কা দেখতে কেমন। দ্বিতীয় জনের পরনে আছে কালো রঙের প্যান্ট, পায়ে কেটস, চোখে রঙিন সানগ্লাস, মাথায় হেড, হাতে ব্যাচ, পরে আছে হোয়াইট রঙের একটা টি শার্ট। শার্টের হাতাগুলো মুড়িয়ে দেওয়া আছে। দেখে বেশ স্মার্ট ও রূপবতী লাগছে। দেখতে যেমন সুন্দরী তেমনই ভয়ানক। এর নাম হচ্ছে মাফি। মাফি উচ্চতায় প্রায় 5 ফুট 1 বা 2 ইঞ্চির মতো। তাদের রূপের কথা বলতে গেলেই তো গল্প শেষ হবে না, তাই গল্পের সাথে থাকুন, তাহলে বুঝতে পারবেন এরা দেখতে কেমন। তৃতীয় জনের পরনে আছে টাইটওয়ালা এক জিন্স প্যান্ট, পায়ে কালো রঙের শু, মাথায় রুমাল বাঁধা, চোখে কালো রঙের মোটা ফ্রেমের রঙিন চশমা, মুখে সিগারেট, হাতে বন্দুক। শরীরে দেওয়া আছে একটা গেঞ্জি। তাকিয়ে দেখেই বোঝা যাবে কোমরে থেকে মাথা অবধি শরীরে বিভিন্ন স্থান বোঝা যাচ্ছে। শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো লেগে আছে গঞ্জির সাথে। মুখটা দেখতে বেশ মায়াবী। উচ্চতায় ঠিক তাদের মতোই, বেশ স্বাস্থ্যবান। ও হ্যাঁ, তার নাম মিষ্টি। নামটা মিষ্টি হলেও কিন্তু কি হবে, কিন্তু সে একদমই বদের হাড্ডি। ভালোদের সাথে ভালো, খারাপদের সাথে ভীষণ খারাপ। হঠাৎ করেই আবারও কালো রঙের 2টো গাড়ি প্রবেশ করে জঙ্গলের মধ্যে, সেই পোড়া বাড়ির ভেতরে। পোড়া বাড়ির ভেতরে দাঁড়িয়েছিল এতক্ষণ প্রিয়াঙ্কা, মফে, মিষ্টি ও তাদের সাঙ্গপাঙ্গরা। গাড়ি দুইটির জানালা একসাথে খুলে যায়। গাড়ি থেকে নেমে আসে আরো বেশ কিছু সুটবুট পরিহিত মেয়ে এবং গাড়ি থেকে নামিয়ে আনে অন্ধ উলঙ্গ ফিগারওয়ালা সেক্সি একটা মেয়েকে। মেয়েটির পরে আছে সাদা রঙের পাতলা একটি ছোট্ট প্যান্ট আর বুকে আছে সাদা রঙের একটি পাতলা ব্রা। শরীরের উপর থেকে নিচ পর্যন্ত স্পষ্ট বোঝা যাচ্ছে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ। পোশাকটাও শরীরের সাথে লেগে আছে। লাল রঙের রক্ত গড়িয়ে পড়ছে শরীর থেকে। এই অবস্থায় কোনো ছেলে যদি মেয়েটিকে দেখে তো তাহলে সে আর নিজেকে কন্ট্রোল করে রাখতে পারবে না, ঝাঁপে পড়ে মেয়েটির শরীরের উপর। কারণ মেয়েটি যে ফিগারওয়ালা, মেয়েটির হাত পা বেঁধে দিয়ে চ্যাংদোলা করা, কাঁধে ঝুলিয়ে আনছে বেশ কয়েকটি মেয়ে মিলে। নিয়ে আসে প্রিয়াঙ্কা, মাফি, মিষ্টির সামনে। অতঃপর মেয়েটিকে তাদের সামনে এনে তাদের মধ্যে থেকে কেউ একজন বলে ওঠে, ম্যাম, এই ব্যাগটাকে ধরে এনেছি, এখন একে কি শাস্তি দেব? নিয়ে আসার সময় অনেক তিরিং বিরিং করতেছিল, অর্ধ উলঙ্গ করে অনেক মারপিট করেছি, তবুও শালির তেজ কমছে না। অঙ্কিতার মুখে এরকম কথা শুনে চোখের ইশারায় প্রিয়াঙ্কা নামের মেয়েটি কি যেন বুঝিয়ে দিল। সাথে সাথে সেই মেয়েগুলো ওই মেয়েটিকে বাসে ঝুলিয়ে নিয়ে যায় পোড়া বাড়ির ভেতর। একটা চেয়ারের সাথে বেঁধে রেখেছে মেয়েটিকে। মেয়েটি আধমরা হয়ে আছে, তবুও দেখে মনে হচ্ছে বেশ। মুখ দিয়ে গড়গড়িয়ে পড়ছে লাল রঙের রক্ত, শরীরের বিভিন্ন জায়গায় নখের আঁচড়। মেয়েটি চেয়ারের সাথে বাঁধা অবস্থায় বসে আছে। মিনিট করে চোখ খুলছে। মাথার ওপর ইলেকট্রনিক বাতি জ্বলছে, যেটা বিদ্যুৎ ছাড়াও জ্বলে। প্রায় 500 ওয়ার্ডের ঘরে। বাইরেটা দেখতে পোড়া, কিন্তু ভেতরটা যেন রাজপ্রাসাদ। মেয়েটি চোখ খুলছে। চোখের সামনে ভেসে আসে আবছা আবছা কিছু ছায়া। স্পষ্ট বোঝা যাচ্ছে না, তবুও চোখ খোলার চেষ্টা করছে মেয়েটি। ছটফট করছে হাত পা ছাড়ানোর জন্য। ভালো করে চোখ মেলে সামনে দেখতে পায় 3জন বসে আছে চেয়ারের সাথে এবং তাকে চারিদিক দিয়ে ঘিরে রয়েছে প্রায় 200 থেকে 300 প্লাস মেয়ে। মেয়েগুলোর পরনে আছে এক রঙের ব্ল্যাক শু, ব্ল্যাক জ্যাকেট, ব্ল্যাক প্যান্ট। ভালো করে চোখ মেলে
দেখে তো মেয়েটির আত্মা কেঁপে ওঠে, কেননা মেয়েটির সামনে দাঁড়িয়ে আছে 3 গ্যাংস্টার মাফিয়া কুইন, যাদের নাম শুনলে আশেপাশে শহর থেকে পালিয়ে যায় হাজারো মাফিয়া। মানুষ অপরাধ করতে ভুলে যায়, যাদের 3 জনের হাতে আছে AK-47 রাইফেল, মুখে সিগারেট, অন্য হাতে চায়ের কাপ, পাগুলো উঠানো টেবিলের উপরে। দেখে বেশ মনে হচ্ছে মাতাল হয়ে আছে। এইভাবে তাদের একসাথে দেখে মেয়েটি উলঙ্গ অবস্থায় মলমূত্র করে ফেললো। মেয়েটির এরকম অবস্থা দেখে প্রিয়াঙ্কা, মাফি, মিষ্টি, তাদের দলের ছেলে মেয়েগুলো অট্টহাসিতে মেতে ওঠে। এবার মেয়েটি ভয়ার্ত করুণ সুরে বলে ওঠে, কি তোমরা আমাকে এখানে এভাবে তুলে এনেছো কেন? তোমরা জানো না তোমরা কার গায়ে হাত দিয়েছো। আমার উপরের লোকজন জানতে পারলে তোদের প্রত্যেকটাকে ধরে কুচি কুচি করে কাটবে। তোরা এই রানীর গায়ে হাত দিয়েছিস, কেউ বাঁচবে না। রানীর মুখে এরকম কথা শুনে প্রিয়াঙ্কা, মাফি, মিষ্টি বেশ রেগে যায়। প্রিয়াঙ্কা এবার মুখে থাকা সিগারেটটা হাতে দিয়ে আকাশের বাতাসে উড়িয়ে দেয়। মুখের নিকোটিনে ধোয়া টেবিলের ওপর রাখা চায়ের কাপটা রেখে এক চুমুক চা খেয়ে নেয়। কেউ কিছু বুঝে ওঠার আগেই প্রিয়াঙ্কা উঠে গিয়ে রানীর বুকের মাঝ বরাবর মারে এক লাথি। লাথি খেয়ে কিছুটা দূরে ছিটকে পড়ে রানী। রানী লাথি খাওয়ার সাথে সাথেই বলে ওঠে, ও আহ, তোর কত বড় সাহস, তুই এই রানীর গায়ে হাত দিস? আমি এখান থেকে একবার ছাড়া পাই তোদের প্রত্যেককে দেখে নেব। রানীর মুখে এই রকম কথা শুনে আবার অট্টহাসিতে মেতে ওঠে উপস্থিত থাকা সকলে। প্রিয়াঙ্কা হাতের ইশারা দিতেই রানীকে তার সামনে আবারও নিয়ে যেতে বলে। এবার প্রিয়াঙ্কা একটা রহস্যময় মুচকি হাসি দিয়ে বলতে শুরু করে, তুই মারবি আমাদেরকে? তুই তো নিজেকেই রক্ষা করতে পারিস না, আর আমাদেরকে মারবি? নিচের দিকে একবার তাকিয়ে দেখ, পরনে তো কিছুই নেই। আর হ্যাঁ, তোকে এখানে তুলে এনেছি, নিশ্চয়ই কারণ আছে। আমি সেই কারণটা জানতে চাচ্ছি, যে কি কারণে তোরা আমাকে তুলে এনেছিস। রানীর মুখে এরকম কথা শুনে বসা থেকে উঠে দাঁড়ায় মাফি আর মিষ্টি। রানীর চারিদিকে গোল করে ঘুরতে থাকে। এবার মাফি বলে ওঠে, কেন তুই জানিস না তুই কে? তুই কি কাজ করিস? কি তোর পেশা? তুই রাস্তায় বের হলে তোকে তো সবাই বলে ব্যবসা। তোর জন্যই আজকে হাজারো নারীর সংসার ভেঙেছে, বিভিন্ন নেশায় আসক্ত হয়েছে হাজারো ছেলে মেয়ে। মাফি মুখে এরকম কথা শুনে রানী নামে সেই মেয়েটি এবার যেন অট্টহাসিতে মেতে ওঠে। তার এই হাসি যেন পুরো রুমটাকে থরথর করে কাঁপছে। রানী এবার হাসতে হাসতে বলে ওঠে, যেটা আমার পেশা সেটাই আমার নেশা, আর নেশাটাই হলো আমার পেশা। এই কাজটাই আমার আয় বেশি দেয়, তাই আমি এই কাজটাই করি। তুমি চাইলে তোদেরকে আমি 50% দেব। শুধু আমার এই শহরে নয়, বরং প্রত্যেকটা জেলাতেই আমার একটি করে পতিতালয় আছে, যেখানে আমি হাজারো মেয়েকে নিয়ে ব্যবসা করি। আর তোরা জানিস না আমার হাত কতটা লম্বা। আমি চাইলে এই মুহূর্তের মধ্যে তোদেরকে ভ্যানিশ করে দিতে পারি। রানীর মুখে এরকম কথা শুনে প্রিয়াঙ্কা আবারও সিগারেট মুখে নিয়ে নিকোটিনের ধোঁয়া বাতাসের সাথে মিশিয়ে দেয়। অন্যদিকে এতক্ষণ বসে বসে এদের কাহিনী শুনছিল মিষ্টি। এবার মিষ্টি বসা থেকে উঠে গিয়ে পরপর বেশ কয়েকটা থাপ্পড় মারে রানীর গালে। রানীর থাপ্পড় খেয়ে যেন তার কান শুধু ভোবো করছে। এবার মিষ্টি তার মুখ খুলে এবং এক নাগাড়ে বলতে থাকে, তোর যতটা হাসার হেসে নে, কারণ তোর ধ্বংসের পালা শুরু হয়েছে। তোর প্রত্যেকটা পতিতালয়ে আমাদের লোকজন নিয়ে ঘেরা করে রেখেছি। সিগন্যাল দেওয়ার সাথে সাথে বুম। আর তোর মৃত্যুটা এতটাই ভয়ঙ্কর হবে যে এরকম জঘন্য অপরাধ করার আগে অন্তত 10 বার ভাববে। এরকম খারাপ কাজ করার আগে ভেসে উঠবে তোর মন মানতিকর মৃত্যুটার কথা। আর হ্যাঁ, ভাগ্যক্রমে আমি মেয়ে হয়েছি। যদি ছেলে হতাম তাহলে তোকে বুঝে দিতাম আর মিটিয়ে দিতে তোর শরীরের চাহিদা। এটা বলে মিষ্টি পকেট থেকে ফোন বের করে কাউকে আসতে বলে রুমের ভেতর। কিছুক্ষণের মধ্যে প্রায় 15 থেকে 20 জন ছেলে প্রবেশ করে রুমের ভেতর। এতগুলো ছেলেকে দেখতে সবাই বেশ অবাক। এইভাবে সবাইকে অবাক হয়ে তাকিয়ে থাকতে দেখে মিষ্টি বলে ওঠে, এ কি, এভাবে অবাকে তাকিয়ে থাকার মতো আমি কোনো কাজ করিনি। শুধু দেখে নাও হোতা হে ক্যা। এই শোনো, তোমার চেয়ারের সাথে বাঁধা অবস্থায় যার পরনে কোনো কিছু নেই, তাকে তোমরা আজকে সারারাত মিলে তার শরীরের চাহিদা মিটিয়ে দিবে। যতক্ষণ না তার এই আত্মনাতে পুরো জঙ্গলটা কাঁপছে, ততক্ষণ পর্যন্ত তোমার সাথে সবাই মিলে শারীরিক সম্পর্ক চালিয়ে যাবে, যেন তার শরীর ফেটে রক্তের স্রোতে বেয়ে যায়। বুঝতে পারছো একটা মেয়ের সতীত্বের কতটা মূল্য, সেটা তাকে বুঝিয়ে দিবে। এটা বলেই সবাই বেরিয়ে পড়ে। এখন শুধু রুমের ভেতর আছে 15 থেকে 20 জন ছেলেপুলেগুলো এগিয়ে যাচ্ছে গুটি গুটি পায়ে রানীর দিকে। রানী এতগুলো ছেলেকে একসাথে তার দিকে মায়াভরা নেশার চোখে এগোতে দেখে চেয়ার সমেত উল্টে পড়ে। একসঙ্গে পড়া অবস্থায় থেকে 20 জন ছেলে ঝাঁপিয়ে পড়ে তার শরীরের উপর।
খ্যাকশিয়ালের মতো ছিঁড়ে খেতে থাকে তার দেহটাকে। এতজনের একসাথে অত্যাচার সহ্য করতে না পেরে রানী শুধু গগন কাঁপানো চিৎকার দিতে থাকে। তবুও কারোর থামার কোনো নামগন্ধ নেই। চালিয়ে যাচ্ছে তারা তাদের মতো। এতগুলা নরখাদরের অত্যাচার একসাথে নিতে না পেরে মৃত্যুবরণ করে রানী সেখানে। রানীর বিভিন্ন লজ্জাস্থান থেকে গড় করে রক্ত বেরোচ্ছে। এতগুলো ছেলে একসাথে ঝাঁপিয়ে পড়ার কারণে রানীর দেহটা যেন অস্তিত্ব নেই। ছেলেগুলো তারা তাদের কাজ করে রুম থেকে বেরিয়ে যায়। কিছুক্ষণ পর অঙ্কিতা ও তার সাঙ্গপাঙ্গরা এসে রানীর লাশটাকে ফেলে দিয়ে আসে খোলামেলা বিহীন হাইওয়ে রাস্তার উপর, যেখানে 24 ঘন্টার মধ্যে 21 ঘন্টায় মানুষের সমাগম লেগে থাকে। আপনাদের জানার ইচ্ছে করছে না কে এই প্রিয়াঙ্কা মাফি মিষ্টি? হ্যাঁ, এরা তিনজন হলো আপন তিন বোন। তারা নিজেরা নিজেদের সাথে সংগ্রাম করতে করতে বড় হয়ে ওঠে সেই গ্যাংস্টার মাফিয়া কুইন। গল্পের সাথেই থাকুন, তাহলে বুঝতে পারবেন। অন্যদিকে এই রানীকে, সেটাও আপনাদের মাথায় চক্কর খাচ্ছে, তাই না? তাহলে শুনুন কে এই রানী। রানী হচ্ছে টপ নারী পাচারের, শিশু পাচার ও বাংলাদেশের বিভিন্ন শহরের পতিতার মাস্টার মাইন্ড। বিভিন্ন এলাকা থেকে মেয়ে সংগ্রহ করে তাদের দেহ ব্যবসা করাতো এই রানী। নিজেও হাজারো পুরুষের পিছনে নিজেকে সমর্পণ করেছে। এই রানীর জন্য হাজারো ছেলে ও মেয়ে এই পরিবার ধ্বংস হয়েছে। অন্যদিকে রানীর লাশটা রাস্তার মাঝে ফেলে দেওয়ার পরেই মানুষ যাতায়াতের সময় লক্ষ্য করে লাশটির দিকে। পরে পুলিশকে স্থানীয়রা ফোন করে আসতে বলে। কিছুক্ষণের মধ্যে পুলিশ বের হয়ে সাংবাদিক মাফিয়া এসে উপস্থিত হয়। পুলিশ নিজেদের মতো তদন্ত করছে। লাশের এরকম ভয়ঙ্কর চেহারা দেখে সবাই বেশ আটকে আছে। সবকিছুর ফিঙ্গারপ্রিন্টও তদন্ত করে নিয়ে যায় ফরেন্সিক ল্যাবরেটরিতে পরীক্ষা নিরীক্ষা করার জন্য। পরের দিন সকালে 8:43। এদিকে টেলিভিশনে খবর শুনছে কেউ একজন, হাতে চায়ের কাপ, চা খাচ্ছে আর বেশ মনোযোগ সহকারে সাংবাদিকের দেখানো খবর শুনছে। ওপাশ থেকে সাংবাদিক বলছে, এখন 8:50। আজকের একজন জমজমাট খবর, হাওড়ের রাস্তার উপরে নৃশংসভাবে হত্যা করে ফেলে গেছে একটি মেয়ের মৃত লাশ। পুলিশ তদন্ত করার জন্য লাশটাকে ফরেন্সিক ল্যাবে পাঠিয়েছেন এবং যতটুকু জানতে পেরেছে সেটা হলো মেয়েটার সাথে প্রায় 15 থেকে 20 জন ছেলে মিলে শারীরিক সম্পর্ক স্থাপন করেছে তার সাথে। এবং আরেকটি জমজমাট খবর হলো এই মেয়েটি ছিল একজন পতিতালয়ের লিডার। তাকে দেশের পুলিশ অনেক খুঁজেছে, কিন্তু তার হদিশ পাওয়াই যায়নি। তাকে খোঁজা চালিয়ে যাচ্ছিল পুলিশ। আজকে হঠাৎ এভাবে কেউ একজন নৃশংসভাবে হত্যা করে তার লাশটাকে ফেলে দিয়ে গেছে হাওড়ের রাস্তার উপরে। এবং পুলিশ ও র্যাফ জানিয়েছে এটা হত্যা করেছে 3 গ্যাংস্টার লেডি মাফিয়া কুইন। তার সাথে টক্কর নেওয়া মানে দুনিয়া থেকে পরপারে পাড়ি জমা। কারণ এই মাফিয়ার মুখ চলে কম, হাত চলে বেশি। এই ছিল আজকের সকালের জমজমাট টাটকা খবর। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী খবর দুপুর 2টায় দেখানো হবে। ততক্ষণ চোখ রাখুন দেশ টিভির পর্দায়। এতক্ষণ খবর শুনছিল, চা খাচ্ছিল কোনো এক আগন্তুক এই খবর শুনে চা খাওয়া বন্ধ করে দেয়। হা করে তাকিয়ে আছে টিভির দিকে। অন্যদিকে প্রিয়াঙ্কা মাফি মিষ্টির কথা মতো বেরিয়ে যায় তার দলের সাঙ্গপাঙ্গরা। প্রায় 36টা দল বেরিয়ে পড়ে। দলগুলোতে 20 থেকে 25 জন করে আছে। সবার হাতে আছে AK-47, আবার কারো হাতে আছে 9 HK MG4। যে যার পজিশন মতো বেরিয়ে পড়ে গাড়ি নিয়ে। কয়েক ঘন্টা অতিক্রম করে চলে যায় আবার নিজ গন্তব্যে। একে একে বুম বুম শব্দ করে বোম ফাটিয়ে উড়িয়ে দেয় শহরের বিভিন্ন অঞ্চলে যেসব নারী প্রতিষ্ঠিত পতিতালয় ছিল এবং সেখানে যত মেয়ে ছিল তাদের প্রথমে তো মেডিকেল চিকিৎসা দেওয়ার জন্য শহরের বিভিন্ন হসপিটালে পাঠিয়ে দেওয়া হয় এবং ওখানে যতগুলো পুরুষ তাদের শরীরে চাহিদা মেটাতে আসতো তাদের চিরতরে পৃথিবী থেকে সরিয়ে দেয়, নৃশংসভাবে হত্যা করে তাদের। এই খবরটা কিছুক্ষণের মধ্যেই ছড়িয়ে পড়ে সারা বিশ্বে। পেজ, মিডিয়া, সাংবাদিক চারিদিকে হইচই লাগিয়ে দিয়েছে। এই খবরটা প্রত্যেকটা টিভি চ্যানেলে দেখাচ্ছে। চলুন তাহলে সাংবাদিক কি বলছে শুনে আসি। আজকের পাওয়া ব্রেকিং নিউজ, হই হই কাণ্ড, রই রই কাণ্ড বেঁধে গেছে শহরে। শুধু শহরে নয়, শহরের যেসব বিভিন্ন সীমান্তে আবাসিক হোটেল ছিল সব বোমা বিস্ফোরণে ধ্বংস করে দিয়েছে 3 গ্যাংস্টার লিডার মাফিয়া কুইন। সাথে একটি মেসেজ পাওয়া গেছে, সেটা হলো শহরে আর কোনো অন্যায় হতে দেবে না এই মাফিয়া কুইন। আর তাকে বাধা দিতে যেই আসবে তাকে মেরে বালি চাপা দিয়ে দেবে বলে জানিয়েছেন 3 গ্যাংস্টার লেডি কুইন মাফিয়া। শুধু দেশ টিভিতেই নয়, বরং আরো অন্যান্য যেসব টিভি চ্যানেল আছে সেখানেও তো আজকের এই খবর দেখাচ্ছে। আর এই খবর শুনছিল কেউ একজন, ও খবর শুনে একেবারে হতবাক, কেননা সেও যে একজন। থাক, এখন বললাম না, এটা রহস্যময়টা। গল্পে সাথে থাকুন, তাহলে নিজেই সম্বন্ধে জেনে যাবেন। এইভাবে কেটে যায় 2 দিন। পরিবেশটা বেশ থমথমে, চারিদিকে নীরবতা বিরাজ করছে। আজকে ভার্সিটিতে যাচ্ছে মিষ্টি। গাড়ি নিয়ে প্রবেশ করে কলেজ ক্যাম্পাসের মাঠে। গাড়ি থেকে নেমে সোজা চলে যায় সেই আম গাছের নিচে। পায়ের ওপর পা তুলে বসে আছে আম গাছের নিচে।
এইদিক ওইদিক তাকাচ্ছে আর ফোনে যেন কিছু একটা দেখছে। হ্যাঁ, মিষ্টি এই কলেজের ছাত্রী নয়, সে একটা গোপন কাজে ছদ্মবেশে এসেছে এই কলেজে। অন্যদিকে আরেকটি আগন্তুক ঘুরে বেড়াচ্ছে কলেজের রহস্যময় হিসেবে। হঠাৎ করে পরপর কয়েকটা গাড়ি ঢুকে কলেজের মাঠে। 10 থেকে 15টি বাইক হবে, আর 5 থেকে 6টি বাইক হবে আরটিআর। গাড়িগুলো থেকে নেমে আসে বেশ কিছু ছেলে পেলে, পরনে স্টাইলিশ জামা পোশাক, দেখে গুন্ডা টাইপ মনে হচ্ছে। এগিয়ে আসে কলেজ ক্যাম্পাসের মাঠে। কলেজ ক্যাম্পাসে এক সাইডে 30 থেকে 35 জন মেয়ে আড্ডা দিচ্ছিল। তাদের মাঝখানে যাই সেই ছেলেগুলা। সেখানে গিয়ে অসভ্যতামি শুরু করে মেয়েদের সাথে। প্রতিটি ছেলে একটি করে মেয়েকে জড়িয়ে ধরে স্পর্শ করার চেষ্টা করে, বিভিন্ন লজ্জাস্থানে হাত দেওয়ার চেষ্টা করে। মেয়েরা অনেক রিকোয়েস্ট করছে, তবুও ছেলেগুলো থামছে না। তারা তাদের মতো অসভ্যতামি করে চলেছে মেয়েদের সাথে। ছেলেগুলোর এইরকম অসভ্যতামি দেখছে গোপনে কেউ একজন। রাগে তার পুরো শরীর ফেটে যাচ্ছে, হাত পায়ের রগ ফুলে উঠেছে, চোখগুলো লাল রক্ত বরণ ধারণ করেছে। অন্যদিকে মিষ্টি ভিডিও রেকর্ড করছে তাদের এই অসভ্যতামির কাজগুলোকে। রাগে তার গা ফেটে যাচ্ছে। নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে পকেট থেকে একটা সিগারেট বের করে শোক টান দিতে থাকে, যাতে তার রাগটা নিজের কন্ট্রোলে থাকে। কিন্তু তবুও রাগটাকে কন্ট্রোল করতে পারছে না সে। এবার মিষ্টি সেখান থেকে উঠে যখনই চলে আসতে যাবে, ঠিক তখনই খেয়াল করে কোনো এক ছেলে হেলতে দুলতে এগিয়ে যাচ্ছে তাদের দিকে। এটা দেখে মিষ্টি সেখানেই থমকে যায়। অন্যদিকে মিষ্টি ফোন করে দিয়েছিল প্রিয়াঙ্কা আর মাফিকে। তারাও চলে আসে কলেজের মাঠে। ছেলেটিকে এবার হেলতে দুলতে এগিয়ে যাচ্ছে তাদের সামনে। ছেলেগুলোর লিডার সুজন নামে সে ছেলেটি যখনই তনু নামে মেয়েটির বুকে হাত দিবে, তখনই ঠিক পেছন থেকে কেউ একজন ছেলেটির হাত ধরে ফেলে। এটা দেখে পুরো কলেজ ক্যাম্পাসে বসে থাকা ছেলে মেলে একেবারে উঠে দাঁড়ায়। সবাই হা করে তাকিয়ে আছে তাদের দিকে। ছেলেটির হাতটা মুশড়িয়ে উল্টে ঘুরিয়ে তার দিকে ঘুরায়। এমন কিছু হবে হতবাক সবাই। ভাবতেই পারেনি কেউ এমন কিছু ঘটাবে। সুজন নামে সে ছেলেটি এবার হুঙ্কার দিয়ে বলে ওঠে, কে রে তুই? তোর সাহস হয় কি করে আমার কাজে বাধা দেওয়া? তোর কি মৃত্যুর ভয় নেই? তুই জানিস না তুই কার হাত ধরেছিস? ছেলেটি এবার একটা রহস্যময় মুচকি হাসি দিয়ে বলতে শুরু করে, জি ভাই, আপনি বলে আপনার হাতটা ধরেছি, আর মৃত্যুর ভয় নেই বলে আপনার সামনে এসে হাজির হয়েছি, আর আপনার পাওয়ার সম্বন্ধে জানি বলে আপনাকে বাধা দিতে এসেছি। এই, তোরা শুনেছিস আমি প্রথম কোনো বীর পুরুষ দেখলাম যে সুজনের সামনে মাথা উঁচু করে গলা ফাটিয়ে কথা বলছে? আমার পাওয়ার সম্পর্কে জানা সত্ত্বেও আমার কাজে বাধা দিতে এসেছে? বাপের বেটা, বলতেই হবে। আরে ভাই, কি যে বলো না, বাপ ছাড়া কি পৃথিবীতে আসতে পারি? বাপ পরিশ্রম করেছে আর মা জন্ম দিয়েছে বলে তো পৃথিবীতে এসেছি, তাই না? বাহ, তোর কলেজে আছে বলতে হবে। আজ পর্যন্ত কোনো বেটা আমার মুখে উপর কথা বলার সাহস দেখায়নি। তোকেই প্রথম দেখলাম যে আমার মুখের উপরে তর্ক করছে। তুই হলি আসল বাপকা বেটা। এই কথা শুনেছে ছেলেটি আবার একটা রহস্যময় মুচকি হাসি দেয়, যার এই হাসিতে লেগে আছে হাজারো রহস্যময় কাহিনী। অন্যদিকে ছেলেটির এরকম রসিকতা দেখে প্রিয়াঙ্কা, মাফি, মিষ্টি মুগ্ধ হয়ে তাকিয়ে আছে ছেলেটির দিকে। প্রিয়াঙ্কা তো একেবারে হা হয়ে তাকিয়ে আছে, চোখে যেন পলকই পড়ছে না। আনমনে প্রিয়াঙ্কা বলে ওঠে, বাহ, ছেলেটি দুর্দান্ত সাহস। যেমন চেহারা তেমন তার কথাবার্তা। প্রথম দেখায় টাস্কি খেয়ে ক্রাশ খেয়েছি। এরকম ছেলেই তো আমি আমার লাইফ পার্টনার হিসেবেই চয়েস করি, যে করেই হোক। এই ছেলেকে আমার চাই চাই। প্রিয়াঙ্কার মুখে এরকম কথা শুনে মাফি ও মিষ্টি মুচকি মুচকি হাসছে। এইদিকে সুজন নামের এই ছেলেটা আবারও বলে ওঠে, সোনা ময়না বাবু টিয়া, তুমি তো আমার কাজে দিয়েছ বাধা। তোমায় কি করে ছাড়ি বলো না? তোমাকে যে এখন পেতেই হবে আমার হাতে সাজা। তুমি আমার বাধা দিয়ে দিয়েছো আমার নেশা কাটিয়ে, তাই তো তোমায় এখন পেতেই হবে কুটিন সাজা। সুজন নামে সেই ছেলেটির এইরকম আহামরি শায়রি শুনে আশিক, প্রিয়াঙ্কা, মাফি, মিষ্টি ছাড়া সবাই ভয়ে জড়সড়। কেউ কেউ গাছের আড়ালে লুকিয়েছে, আবার কে আশিকের পেছনে এসে লুকিয়েছে। এবার আশিক সবার দিকে তাকিয়ে দেখে ভয়ের সবে চুপসে আছে, তাই সে এবার বলে ওঠে হাসতে হাসতে, তা শুনি, কিউটি মিউটি লাদাক লুদাক, ওরে ভাই মাথা মোটা, তুই করবি কিনা আমার বলদ শুনি। আশিকের মুখে এরকম পাল্টা শায়রি শুনে সবাই হো হো করে হাসতে শুরু করে। প্রিয়াঙ্কা তো হাসতে হাসতে শেষ। প্রিয়াঙ্কা, মাফি, মিষ্টি কলেজ ক্যাম্পাসের ছেলে মেয়ে বলে হাসতে হাসতে থাকে একসাথে। সুজন সবাইকে এইভাবে হাসতে দেখে বেশ লজ্জায় পায়, সাথে ভীষণ রেগেও যায়। হাত মুষ্টিবদ্ধ করে ফেলে। সুজনের সাথে থাকা চোলাপুলাগুলা বেশ রেগে যায়।
সুজন এবার রেগে গিয়ে তার পাশে বসে থাকা মেয়েটির জামা একটানে ছিঁড়ে ফেললো। হঠাৎ এমন কিছু হওয়ায় সবাই হতবাক, সবাই হাসি থামিয়ে যায়। এটা দেখে মাফি মিষ্টি সেখানে যেতে চাইলে প্রিয়াঙ্কা বাধা দেয়। এদিকে সুজন সবার দিকে তাকিয়ে হাসতে হাসতে বলে ওঠে, কিরে, তোদের হাসি থেমে গেল কেন? হাস না, আরো হাস। তোদের সামনে এই মেয়েটিকে দর্শন করব, আমাকে অপমান করা, দেখাচ্ছি মজা। এইদিকে মেয়েটি পুরাই কান্না করে ফেলেছে। আশিক তার পরনে থাকা শার্টটি খুলে পরিয়ে দেয় মেয়েটিকে। এদিকে যখনই সুজন মেয়েটার শরীরে আবার হাত দিতে যাবে, ঠিক তখনই আবার দুইটি কালো রঙের গাড়ি এসে হাজির হয় তাদের সামনে। সবাই তাকিয়ে আছে গাড়িটির দিকে। সবাই জানে এই গাড়ির ভিতর কে আছে। গাড়ি থেকে নেমে আসে এই কলেজের ভিপি রাসেল মাহমুদ রাজ। সবাই তাকে রাজ বলেই চিনে। ভিপি এবার রাজের সামনে এসে দাঁড়ায়, রাগান্বিত চোখে সবার দিকে একবার তাকায় আর বলে ওঠে, আচ্ছা, এখানে যাত্রা হচ্ছে নাকি সার্কাস হচ্ছে? ও না না, এখানে তো পুতুল নাচ হচ্ছে, তাই না? আরে ও আমার ভাই, কার সাথে যে ডেটে যাবে, নাকি কার শরীরে হাত দেবে, নাকি কিভাবে দিবে সেটাও ভালো করে জানে। আরে আমার ভাইয়ের সাথে এক রাত কাটানোর জন্য মেয়ের বাপে রিকোয়েস্ট করে, সেখানে আমার ভাই নিজে মেয়ে পছন্দ করেছে শুধু একটু মজা নিবে বলে, আর তোরা আমার ভাইকে বাধা দিস? এবার ভিপির কথা শুনে তো পুরো 404 ডিগ্রি সেলসিয়াস বেড়ে যায় আশিক, প্রিয়াঙ্কা, মাফি মিষ্টির। রাগে তাদের শরীর ফেটে যাচ্ছে। এবার ভিপি বলে ওঠেন, এই সুজন, কোন মালকে তোর পছন্দ তুলে নিয়ে আয়। কে বাধা দেয় আমিও দেখি তার কত বড় কলিজা। এটা বলে ভিপি যখনই উল্টো ঘুরে চলে যেতে ধরলো, তখনই তার চোখ কোঠর থেকে বেরিয়ে আসার উপক্রম। তার সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তি দেখে তার পা জোড়া থরথর করে কাঁপছে। বুকের হার্টবিট যেন সমুদ্রের ঢেউয়ের চেয়ে দ্বিগুণ বেশি প্রভাবিত হচ্ছে। যেমন আকাশের বিদ্যুৎ চমকালেও আকাশ ফুটলে থরথর করে মাটি কাঁপে, ঠিক তেমনই হয়েছে তার অবস্থা। ভয়ে প্যান্টে মলমূত্র করে ফেলবে এই বুঝি, থম মেরে যায় সেখানেই। এদিকে ভিপির কথা মতো আশিকের সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটিকে নিয়ে যখনই সুজন চলে আসতে যাবে, ঠিক তখনই ভিপি পরপর কয়েকটা থাপ্পড় লাগিয়ে দেয় সুজনের গালে। সবাই এই দৃশ্য দেখে আবারও হতবাক, কেননা যে এতক্ষণ বাঘের গর্জন করছিল সে হঠাৎ করে ইঁদুরের মতো হয়ে গেল কেন? সবাই শুধু ভাবছে একটা কথাই। এদিকে সুজন একেবারে হতবাক, কি হচ্ছে তার সাথে কোনো কিছুই বুঝতে পারছে না সে। এদিকে ভিপি চোখের ইশারায় তার সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটার কাছ থেকে আকুতি মিনতি করতে থাকে তাকে মাফ করে দেওয়ার জন্য। তার সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটি তার এইরকম কচা বাচ্চার চোখ লাল রক্তবর্ণ ধারণ করে ফেলেছে। আবারও ভিপি ভয়ে ভয়ে চোখের ইশারায় মাপ চাইতে থাকে ছেলেটির কাছে। ছেলেটিও একবার পুরো কলেজ ক্যাম্পাসের দিকে তাকিয়ে কিছু একটা ভেবে চোখের ইশারায় বুঝিয়ে দেয় তাকে ও তার ভাই শুদ্ধ পুরো কলেজ ক্যাম্পাস যেন এখনই ছেড়ে চলে যায়, নয়তো এখানেই লাশের শ্মশানঘাট লেগে যাবে। হুমকি দিয়ে চোখের ইশারায় বলে কথাগুলা সেই রহস্যময় ছেলেটি। ভিপিও পড়ে নেয় চোখের ভাষা। দ্রুত সুজনকে মারতে মারতে ও তার সাঙ্গা পাঙ্গাদার নিয়ে পদত্যাগ করে সেই স্থান। এইদিকে মেয়েটিও জড়িয়ে ধরে আশিককে সুজনের হাত থেকে বাঁচানোর জন্য। আশিকও মেয়েটির মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, তুমি এখন নিশ্চিন্তে বাসায় যেতে পারো। কোনো কিছু সমস্যা হলে আমাকে বলতে পারো। তোমায় আর কোনোদিনও তারা বিরক্ত করবে না। মেয়েটিও মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক জানিয়ে চলে যায় কাঁদতে কাঁদতে সেখান থেকে। এদিকে প্রিয়াঙ্কা ছেলেটির মধ্যে একটা গুণ দেখতে হতবাক। ছেলেটির বুকটা অসম্ভব ফর্সা, উজ্জ্বল শ্যামলা। ছেলেরা এত ফর্সা হতে নেই। সুদাম বডি, ফিটনেস শরীর, উচ্চতায় প্রায় 7 ফুট 2 ইঞ্চি মতো হবে। একটা দৃষ্টিতে হা করে তাকিয়ে আছে প্রিয়াঙ্কা। এদিকে সুজন গাড়িতে যেতে যেতে বলে ওঠে, ভাইয়া, তুমি আমাকে ওই মেয়েটাকে আনতে দিলে না কেন? হঠাৎ করে তোমার কি হলো বলো তো? আমার যে করে হোক ওই মেয়েটাকে আজ রাতে চাই। এদিকে এখনো হাত পা কাঁপছে ভিপির, কেননা সে এতক্ষণ আজরাইলের সামনে দাঁড়িয়েছিল। সুজনের মুখে এরকম কথা শুনে বেশ পরপর কয়েকটা থাপ্পড় লাগিয়ে দেয় আবারও, আর বলে ওঠে, আরে শালা বলদার বাচ্চা, তুই যার সামনে দাঁড়িয়েছিলি সে ছিল মানুষরূপী আজরাইল। তোর ভাগ্য ভালো তুই এখনো বেঁচে আছিস, কারণ সে যাকে একবার ধরে তাকে পুরো খেয়ে ফেলে। মানে কি ভাইয়া, তুমি এই প্রথম আমার গায়ে হাত দিয়েছ, আর এসব আবল তাবল বলছো কেন শুনি? আরে হারামজাদা, বলদের বাচ্চা, শুধু বসেই বড় হয়েছিস, কিন্তু বুদ্ধি তোর এখনো হাঁটুর নিচেই। ভাইরাল গ্যাংয়ের নাম শুনেছিস, যে বর্তমানে পৃথিবীর 2 নাম্বার স্থানে আছে, আর তুই ওই ভাইরাল গ্যাংস্টারের লিডারের সামনে দাঁড়িয়েছিলিস। জানি না আদৌ আমরা বেঁচে থাকবো কিনা, কেননা তোর জন্য আমি যা বেয়াদবি করলাম ভাইয়ের সামনে, এরপর বেঁচে থাকবো বলে মনে হয় না আমার। ওরে বাবা রে, এ তো পুরো সাংঘাতিক। ভাই,
আমি এত তাড়াতাড়ি মরতে চাই না। তুমি আমাকে যে করে হোক বাঁচাও। আমার এখনো অনেক মেয়ের সাথে ডেটে যাওয়া বাকি আছে, তাদের কি হবে বলো? মুঝে মারো, মুঝে মারো। ভিপি তার ভাইয়ের মুখে এখনো ডেটে যাওয়া কথাগুলো শুনতে থাকে। এইদিকে প্রিয়াঙ্কাকে একদৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে মাফি ও মিষ্টি প্রিয়াঙ্কাকে সেখানে পচাতে থাকে আর বলে ওঠে, কি রে বোনো, এখনো কি হা করেই থাকবি নাকি প্রপোজ করবি? ওইদিকে যে আমাদের শিকার পালিয়ে যাচ্ছে, তাদেরকে কে ধরবে বল দেখি। আহ মাফিয়াপু, তুই থামবে একটু? আমার বোনটা এই প্রথম কারো প্রেমে পড়েছে, পড়তে দে তো তুই তাকে। আমি অনেক আগেই অঙ্কিতাকে ফোন করে বলে দিয়েছি তাদেরকে যেন গাড়ি থেকে উঠিয়ে নিয়ে আমাদের গোডাউনে নিয়ে যায়। এবার তো চল আমরা সবাই বেরিয়ে পড়ি, না হলে সন্দেহ করবে। ও হ্যাঁ, দ্রুত চলো, গোডাউনে দ্রুত তাদেরকে তুলে নিয়ে আসতে বলো। শালা গুলোকে আজকে জন্মে শিক্ষা দিয়ে ছাড়বো। এই বলে তারাও কলেজ ক্যাম্পাস পদত্যাগ করে। এদিকে পুরো কলেজ ক্যাম্পাসের দিকে তাকে একটা মুচকি হাসি দেয়। সবার অগোচরে বেরিয়ে পড়ে কলেজ থেকে। ও হ্যাঁ, এতক্ষণ ধরে বকবক করছি, কিন্তু এই আশিকের পরিচয়টাই দিতে ভুলে গেছি। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, এই আশিক হলো টপ ভাইরাল গ্যাংস্টারদের গ্যাং লিডার। পৃথিবীর আন্ডারওয়ার্ল্ডের দ্বিতীয়তম স্থানে আছে এই ভাইরাল গ্যাং। এদিকে ভিপি সুজন তার দলবল গাড়ি নিয়ে শহর থেকে পালিয়ে যাচ্ছিল। তখনই বেশ কয়েকটা কালো রঙের গাড়ি এসে থামে তাদের সামনে। তা দেখে ভিপি ও ভিপির কিছু ছেলেপিলে পালিয়ে যায় ভিপি সাথে। আর এদিকে সুজন ও তার দলবল ভাইরাল গ্যাংদের দলবলকে চিনতে না পেরে সেখানেই ভয়ে গুটিসুটি মেরে যায়। ভিপিকে পালিয়ে যেতে দেখে তারা পরে ধরবে বলে সুজন ও তার দলবলকে নিয়ে চলে যায়। ভাইরাল গ্যাংস্টারের দলবল বলল নিয়ে যেতে আসে তাদের নিজের গোডাউনে। অতঃপর শামীম নামে সেই ছেলেটি আশিককে ফোন দিয়ে বলে ওঠে, হ্যালো ভাইয়া, আমি আর তানিম মিলে সালার নেমো খারামের বাচ্চাগুলোকে রাস্তা থেকে তুলে এনেছি। আর ভিপি আমাদের চিনতে পেরে পালিয়ে গেছে জঙ্গলের পথ ধরে। তাকে কিছুক্ষণের মধ্যেই ধরে আনবো, তুমি দ্রুত গোডাউনে চলে আসো। ওকে ঠিক আছে ভাই, ততক্ষণ তুই আর তাবিম মিলে শালাগুলোকে আচ্ছা মতো সেবা যত্ন নে। আমি এসে শুধু আপ্যায়নটুকু করব, ঠিক আছে? ওকে ঠিক আছে ভাইয়া। অন্যদিকে ভিপি ও তার দলবল পালানোর সময় রাস্তায় গিয়ে ধাক্কা খায় থ্রি গ্যাংস্টার লেডি মাফিয়া কুইন এর দলবলের গাড়ির সামনে। গাড়িতে ধাক্কা খাওয়ায় অঙ্কিতা গাড়ি থেকে মাথা বের করে কিছু বলতে যাবে, ঠিক তখনই সে চিনে ফেলে ভিপিকে। সাথে সাথেই তার দলের সবাইকে গাড়ি থেকে নেমে ভিপি ও তার দলবলকে ধরতে বলে। অঙ্কিতার কথা মতো তার দলবলের সব কয়টা মেয়ে মিলে চ্যাং দোলা করে উল্টো করে ঝুলাতে ঝুলাতে ভিপি ও তার দলবলকে গাড়িতে তুলে তাদের গোডাউনে নিয়ে চলে আসে। গোডাউনে একে একে সারিবদ্ধ করে বেঁধে ফেলে চেয়ারের সাথে তাদেরকে। কিছুক্ষণ পরে প্রিয়াঙ্কা, মাফি, মিষ্টি চলে আসে গোডাউনে। অন্যদিকে শামীম ও তামিম মিলে সুজনকে উলঙ্গ করে, উল্টো ঝুলিয়ে উড়াধুরা বেল্টের বাড়ি দিয়ে পিটাচ্ছে। এদিকে প্রিয়াঙ্কা, মাফি, মিষ্টি তাদের সামনে চেয়ার টেনে বসে পড়ে। প্রিয়াঙ্কা আবার একটা সিগারেট বের করে মুখে পুড়ে নেয়। মুখে সিগারেটের ধোঁয়াগুলো ফু দিয়ে পুড়িয়ে দেয় ভিপির মুখে। ভিপি মেয়েটির এরকম কর্মকাণ্ড দেখে রেগে বলে ওঠে, শালি বাইনচোদের বাচ্চা, তোর কত বড় সাহস! তুই এই রাসেল মোহাম্মদ রাজের সাথে বেয়াদবি করিস? এই তুই জানিস না আমি কে? তোর সাহস কি করে হয় আমাকে তুলে আনার? একবার শুধু ছাড়া পাই, তোকে এমনভাবে ধর্ষণ করব যে তোর সব কিছু ফেটে রক্ত গড়িয়ে পড়বে। এটা বলে প্রিয়াঙ্কা, মাফি, মিষ্টি ও অঙ্কিতা তার দলবল উচ্চস্বরে হাসতে থাকে। হা 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 হা। প্রিয়াঙ্কা আবারও তার মুখে থাকা সিগারেটের ধোঁয়া উড়িয়ে দেয় ভিপির মুখে। ভিপি সিগারেটের ধোঁয়ার গন্ধে খক খক করে কেসে ওঠে। তা দেখে প্রিয়াঙ্কা হাসতে হাসতে বলে ওঠে, কিরে, তোরা শুধু এটাকে তুলে এনেছিস? এটার সঙ্গে যে আরেকটা ছিল, ওইটা কোথায়? ম্যাম, আমরা একে রাস্তায় পাই আর সেখান থেকেই তুলে আনি, কিন্তু এর ভাইকে পাইনি। চিন্তা করবেন না, তাকেও খুঁজে বের করে আনবো। এবার প্রিয়াঙ্কা আরেকটি মুচকি হাসি দিয়ে ভিপির উদ্দেশ্যে বলে ওঠে, তাই নাকি? তাছাড়া পেলে তুই আমাদের প্রত্যেককেই ধর্ষণ করে মেরে ফেলবি, এতই তোর চাহিদা? ওকে ঠিক আছে, তোর আশা পূরণ করব। এখানে দেখতে তো পাচ্ছিস আমি শুধু প্রায় 300 মেয়ে আছে। সবাই যদি একসাথে তোকে নিয়ে বিছানায় যায় তাহলে লোড সামলাতে পারবি তো? তোর ওইটা আর ওই থাকবে না, ইয়ে হয়ে যাবে। আর তোকে তো দেখে বোঝা যাচ্ছে তোর শরীরে কিছুই নেই। তোকে যদি 1 ঘন্টা জন্য আমার দলের একটা মেয়ের সাথে এক রুমে ছেড়ে দেই, তাহলে তো আমাদের দলের মেয়েটাকে বিছানায় নিয়ে যাওয়ার আগেই তোর সব বেরিয়ে যাবে। আর
তুই কিনা আমাদের প্রত্যেককে ধর্ষণ করে মেরে ফেলবি? আরে আপু, তুই ওই বলদের ঘরের বলদের সাথে এত কথা বলছিস কেন? সে যা অন্যায় করেছে তাকে 10 বার মৃত্যু দিলেও আমাদের শান্তি হবে না। মাফি আপু, তুই একদম ঠিক বলেছিস। আরে একে আমি আমার নিজের হাতে শাস্তি দেব। এর এমন এমন জায়গায় আঘাত করব যেটা মৃত্যুর থেকেও ভয়ঙ্কর হবে। এটা শুনে ভিপি এবার বেশ ঘাবড়ে যায়। কপাল বেয়ে চুপচুপ করে ঘাম গড়িয়ে পড়ছে। তবুও ভিপি ভয়ে ভয়ে বলে ওঠে, মানে কে তোমরা? আর আমাকে এখানে এভাবে তুলে এনেছো কেন? কি চাই তোমাদের? আমাকে ছেড়ে দাও তোমরা, না হলে তোমাদের কারো ভালো হবে না। ওলে বাবালে, ছেলের দেখি মুখে খই ফুটতেছে ম্যাম। মুখটা বন্ধ করে দিব নাকি নাকি সেলাই করে দিব? অঙ্কিতা থাম, এত তাড়াহুড়ো করতে নেই। ও যেহেতু আমাদের পরিচয় জানতে চাইছে, তাহলে শুনিয়ে দে একবার। ওকে ম্যাম, ঠিক আছে। ওই কান খাড়া করে এবং কানের সব দরজা খুলে ভালো করে শুন। 3 গ্যাংস্টার লেডি মাফিয়া কুইনের নাম শুনেছিস? তোর সামনে এখন যারা বসে আছে তারই হলো 3 গ্যাংস্টার লেডি মাফিয়া কুইন, যাদের গ্যাং পুরো পৃথিবী জুড়ে আন্ডারওয়ার্ল্ডের বৃহত্তম স্থানে আছে। আর তোকে এখানে তুলে এনেছি মারবো বলে। তোর আজকে মৃত্যু আমাদের হাতে অনিবার্য। অঙ্কিতের মুখে এরকম কথা শুনে ভিপির হাঁটু কাঁপাকাঁপি শুরু হয়ে দিয়েছে। হার্টবিট দ্রুত চলছে, রক্ত চলাচল বন্ধ হয়ে গেছে, শরীর ঠান্ডা হয়ে গেছে। না চাইতেও ভয়ে প্যান্টে হিসু করে ফেলেছে। এটা দেখে সবাই আবার একসাথে হাসতে শুরু করে, হা 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 হা। প্রিয়াঙ্কা ভিপির এইরকম অবস্থা দেখে হাসতে হাসতে বলে ওঠে, আরে তুই ভয় পাস না, তোকে বেশিক্ষণের জন্য বাঁচিয়ে রাখবো না। তোর সময় এখন থেকেই শুরু হয়ে গেছে। এই অঙ্কিতা, শালা নেমখারানের বাচ্চাটার পরন থেকে, আন্ডারওয়্যার থেকে শুরু করে দ্রুত সবকিছু খুলে নে সবার। প্রিয়াঙ্কার কথা মতো অঙ্কিতা ও কিছু মেয়ে মিলে প্রত্যেককে সবকিছু খুলে নেয়। এখন তারা উলঙ্গ অবস্থায় চেয়ারের সাথে বাঁধা আছে। সবার এরকম অবস্থা দেখে আবার সবাই উচ্চ সুরে হাসতে শুরু করে, হা 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 হা। তারপর প্রিয়াঙ্কা, মাফি, মিষ্টি 3 জন মিলে হ্যান্ড গ্লাভস পরে নেয়। অতঃপর প্রিয়াঙ্কা ভিপির পুরুষ লিঙ্গটা ওপরে সিগারেটের আগুন দিতে থাকে। তারপর এরকম অত্যাচারে ভিপি গরুর মতো চিৎকার করতে থাকে। তার এই চিৎকারে সবাই অট্টহাসিতে মেতে ওঠে। প্রিয়াঙ্কা সিগারেটের আগুন নিয়ে ভিপির পুরুষ লিঙ্গটা পুড়িয়ে লন্ডভন্ড করে ফেলে। ভিপি বেঁচে থেকেও মৃত, শরীর আর কাজ করে না, নিস্তেজ হয়ে গেছে পুরো। ভিপির লজ্জাস্থানটা পুরো মোমের মতো গলে পুড়তে শুরু করেছে। এটা থেকে সবাই আরো হাসতে শুরু করে। এবার প্রিয়াঙ্কা ভিপির জিহ্বাটা এক হাত দিয়ে টেনে বের করে, অন্য হাত দিয়ে ক্যাচ করে কেটে ফেলে। সাথে সাথে ভিপি সেখানেই মৃত্যুবরণ করে। রক্তের যেন পুরো রুমটা স্রোত হয়ে যাচ্ছে। প্রিয়াঙ্কা মতোই মাফি আর মিষ্টি বাকিদের অবস্থা করতে থাকে। অতঃপর প্রিয়াঙ্কা, মাফি, মিষ্টি ভিপির মতো অবস্থান করে সবার আর লাশগুলা ফেলে দিয়ে আসতে বলে কলেজের গেটের সামনে। এই বলে তারা 3 জন চলে যায় তাদের নিজের বাড়িতে। অন্যদিকে আশিক ও চলে আসে তার নিজের গোডাউনে এসে শামীমের কাছ থেকে 1 গ্লাস শরবত চায়। কিছুক্ষণ পর তামিম আর আশিকের শরবতের গ্লাস দেয়। শরবত খেয়ে আশিক সুমনের সামনে চেয়ার টেনে বসে পড়ে। সুজনকে উলঙ্গ করে মারধর করার পরে সেই রকম ভাবেই বসিয়ে রাখে। এটা দেখে আশিক হাসতে হাসতে বলে ওঠে, কিরে, তোরা কি তার পুরুষ লিঙ্গটাতে তো আঘাত করেছিস নাকি, যে সে আমায় দেখে ভয়ে লুকিয়ে আছে তার আফ্রিকার জঙ্গলে, আর এটা নিয়ে নাকি সে যাবে মেয়েদেরকে ধর্ষণ করতে? হাউ ফানি। ভাই, আমার ভুল হয়ে গেছে, আমি আপনাকে চিনতে পারিনি। আমি অনেক বড় অন্যায় করেছি, আপনার সাথে অনেক বিয়াদবি করে ফেলেছি। প্লিজ আমাকে ছেড়ে দিন, আর কোনোদিন এমন ভুল হবে না। ওরা আমাকে অনেক মেরেছে, এমনকি লজ্জাস্থানও অনেক আঘাত করেছে। তাদের এমন মনোমান্তিক আঘাতে আমার জীবন থেকে আত্মাটা বেরিয়ে যাওয়ার উচিত। হ্যাঁ, অবশ্যই তোকে ছেড়ে দেব, তবে সারা জীবনের জন্য দেব। যেহেতু তোকে অনেক মেরেছে, সেই জন্য তোকে আর মারবো না, তোকে এখন ছেড়ে দেব। এই শামীম আর তামিম, তোরা এর পোশাক আশাক পরিয়ে এর শরীরে একটা বোমা ফিট করে দিবি, যাতে কেউ বুঝতেও না পারে। আর বোমটা এমনভাবে ফিট করবে যাতে সে তার দৌড়ানো থামালেই বোম ফুটে যায়। যতক্ষণ সে দৌড়াতে পারবে ততক্ষণ অবধি সে বেঁচে থাকবে। দৌড়ানো বন্ধ করলে সে প্রাণে মারা যাবে। ওকে ভাই, ঠিক আছে, তুমি তাহলে রেস্ট নাও, আমি আর তানি মিলে সব ব্যবস্থা করছি। অতঃপর আশিক সেখান থেকে চলে যায়। অন্যদিকে অঙ্কিতারা সবাই মিলে একে একে সেভাবেই তাদের প্রত্যেককে গরুর মতো শাস্তি দিবে। তাদের জিহ্বা কেটে ফেলে দেয় এবং লাশগুলোকে কলেজের সামনে ফেলে দিয়ে চলে যায়। এদিকে শামীম ও তামিম মিলে সুজনের শরীরে বোম ফিট করে ছেড়ে দিয়ে আসে জনশূন্য এক নির্জন রাস্তায়।
সুজন দৌড়াতে থাকে ঘোড়ার মতো, কেননা তাকে তো বাঁচতে হবে। সুজন দৌড়াতে থাকে, দৌড়াতে দৌড়াতে প্রায় 5 কিলোমিটার রাস্তা অতিক্রম করে। তার পা আর চলছে না, তবুও জীবন বাঁচাতে লড়ছে নিজের সাথে। অতঃপর আর কিছুটা দূরে গিয়ে সুজন দৌড়াতে না পেরে বোম ফুট করে বিস্ফোরণ হয়ে সেখানেই মারা যায়। শরীর ফেটে খন্ড খন্ড হয়ে যায় তার। অন্যদিকে চেয়ারের ওপর পা চলে একের পর এক ড্রিঙ্কস করেই যাচ্ছে একজন, মুখে সিগারেট, টেবিলের ওপর চাপ, তারপর বিভিন্ন রঙের মাতাল করা মদের ভান্ডার। পরনে তেমন কিছু নেই, শুধু আছে একটা ব্রা আর নিচে ছোট্ট একটা প্যান্ট। রাগ করে একের পর এক মদ খেয়েই চলেছে মহিলাটি আর কেউ না, রানীর মা। রানীর মা গোপনে এসব করছে, আর রানীকে সাপোর্ট দিত তার মা মেয়ে মিলে এইসব ব্যবসায় জড়িত ছিল। কিন্তু রানীর মৃত্যুর পরে রানীর মা ভেঙে পড়ে, খুঁজে থাকে 3 গ্যাংস্টার লেডি মাফিয়া কুইনকে। তার মার নাম হচ্ছে জরিনা বেগম, সেও দেহ ব্যবসা ও নারী শিশু অত্যাচারে যুক্ত আছে। দেখতে দেখতে সকাল হয়ে যায়। সকালে রাস্তায় মানুষের সমাগম লেগে গেছে। শহরের দুই প্রান্তে হইচই লেগে গেছে মানুষের। পুলিশ কোন দিক থেকে কোন দিকে যাবে হিমশিম খাচ্ছে। সাংবাদিক, প্রেস, মিডিয়া তাদের মতো খবর ছাপানো শুরু করে দিয়েছে। এদিকে সাংবাদিক টিভির পর্দায় বলছে, আজকে আবারও ঘটে যাওয়া হই হই রই রই কাণ্ড। শহরের 2 প্রান্তে ঘটে গেছে বিশাল ঘটনা। একজনকে বোমা দিয়ে বিস্ফোরিত করে মারা হয়েছে, আর অপরদিকে শহরের আরেক প্রান্তে বেশ কয়েকজনকে মর্মান্তিকভাবে মারা হয়েছে। তবে পুলিশ ও র্যাব তদন্ত করে দেখতে পেয়েছে তাদের প্রত্যেকেই পুরুষ লিঙ্গ নেই। তাদের ওই লজ্জার স্থানে কেউ আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে। এটা যেন সবাইকে আরো চমকে দিয়েছে। কিভাবে মেরেছে এতটা নৃশংসভাবে? এই ছিল এতক্ষণকার খবর। সাথেই থাকুন আরো নতুন নতুন এরকম ব্রেকিং নিউজের আপডেট পেতে। এতক্ষণ আমি ছিলাম আপনাদের সাথে সুইটি চৌধুরী, দেশ টিভি চ্যানেল। এই খবর শুনে 3 গ্যাংস্টার লেডি মাফিয়া কুইন ও তার দলবল উচ্চস্বরে হাসতে থাকে। এই খবর দেখছিল ভাইরাল গ্যাংস্টার আশিক। এই খবর দেখে পুরো স্তব্ধ। তার খুব ইচ্ছে 3 গ্যাংস্টার লেডি মাফিয়া কুইনের সাথে দেখা করার। ছেলেগুলোর এরকম মৃত্যুর কথা শুনে আশিক একজন মাফিয়া হয়ে বেশ ভয় পায়, কেননা সে জানে তার চেয়েও ভয়ঙ্কর 3 গ্যাংস্টার লেডি মাফিয়া কুইন। অন্যদিকে এতক্ষণ কেউ একজন দেখছিল এই খবর। হঠাৎ তার চোখ আটকে যায় টিভির দিকে। এটা দেখে হাতে থাকা চায়ের কাপটা পড়ে যায়। নিজের ছেলের লাশটা টিভির সামনে দেখতে পেয়ে বেশ ঘাবড়ে যায়। ধপ করে সোফায় বসে পড়ে। কোনো কিছুই ভাবতে পারছেন না তিনি। দুইটা ছেলে সন্তান হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন জামাল শিকদার। হ্যাঁ, এই জামাল শিকদারের ছেলেপুলে হচ্ছে সুজন ও ভিপি, রাসেল, মাহমুদ রাজ। এই জামাল শিকদার বিভিন্ন স্মাগলিং কাজে জড়িত আছে, বিভিন্ন সন্ত্রাসী জঙ্গলি গোষ্ঠীর সাথে হাত মিলিয়েছে। ছেলেদের খুনের প্রতিশোধ কিভাবে নিবে ছক কষতে বসে পড়ে জামাল শিকদার। হিংস্র হয়ে ওঠে খুনের প্রতিশোধ নেবার জন্য। এদিকে 3 গ্যাংস্টার লেডি মাফিয়া কুইন, অন্যদিকে ভাইরাল গ্যাংস্টার আশিক, শামীম, তামিম মিলে সবাই অপেক্ষা করছে তাদের নেক্সট মিশনের জন্য। এইভাবেই কেটে যায় আরো 1 সপ্তাহ। এই 1 সপ্তাহ জামাল শিকদার কোনো এক ভাবে খবর নিয়ে জানতে পেরেছে তার এই শহরে দেহ ব্যবসায়ী জরিনা বেগমের মেয়েকে লেডি মাফিয়া কুইন মেরেছে। তাই তার সাথে হাত মিলিয়ে 3 গ্যাংস্টার লেডি মাফিয়া কুইন ও ভাইরাল গ্যাংস্টার লিডারকে ধ্বংস করার জন্য হাত মিলাতে যাবে। ভাবতে ভাবতে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে জামাল শিকদার। কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যায় জরিনা বেগমের বাড়িতে। বাড়িতে গিয়ে কলিং বেল বাজাতেই খুলে দেয় কেউ একজন দরজা। অতঃপর দেখিয়ে দেয় জরিনা বেগমের রুম। জামাল শিকদার তার দেখানো রুমে চলে যায়। রুমে গিয়ে তো জামাল শিকদারের যায় অবস্থা, কেন ছোট্ট একটা প্যান্ট পরে আছে আর শরীরে একটা ব্রা ছাড়া আর কিছুই নেই। বাকি সব স্পষ্ট দেখা যাচ্ছে, কেননা একটা পুরুষ সামনে যদি এইরকম কেউ অর্ধউলঙ্গ হয়ে থাকে তাহলে একটা পুরুষ নিজেকে কন্ট্রোল করে রাখাটা বড্ড বেশি দায় হয়ে যায়। জামাল শিকদারের এরকম অবস্থা দেখে জরিনা বেগম হাসতে হাসতে বলে ওঠে, আরে জামাল শিকদার যে, কি ব্যাপার? এভাবে ঘামছেন কেন? কি ব্যাপার? এভাবে দেখেই এই অবস্থা? যদি শরীরে কোনো কিছু না থাকতো তাহলে তো এখানে বুঝি আপনার সব কিছু বেরিয়ে যেত। না মানে আসলে কোনোদিন এইভাবে কাউকে দেখিনি তো, তাই আর কি। কি তার মানে নিজের বউকেও আপনি ঠিক মতো দেখেননি? কি রকম মানুষ আপনি, আনরোমান্টিক। এখানে আসুন তো, আমার পাশে বসুন। এই বলে জামাল শিকদারকে জরিনা বেগম টানতে টানতে তার পাশে এনে বসান, আর জামাল শিকদারের একটা হাত তার নিজের বুকের উপর রাখে। এটাতে তো জামাল শিকদারের আরো রক্ত চলাচল, হার্টবিট বেড়ে যায়। এবার বুকের উপর হাতটা নিয়ে পেট দিয়ে পা পর্যন্ত বয়ে একবারে নিয়ে আসে। এটাতেই জামাল শিকদারের প্যান্ট ভিজে যায়। তা দেখে জরিনা বেগম হাসতে হাসতে বলে ওঠে, কি মিস্টার জামাল শিকদার, মাত্র হাতটা উপর দিয়ে নিয়ে গেছি, তাতেই এই অবস্থা? যদি বিছানা নিয়ে যেতাম তাহলে তো সব কিছু বেড়ে যেত বুঝি। আচ্ছা বাই দ্য ওয়ে,
কি কারণে আপনি আমাকে স্মরণ করলেন শুনি? না মানে আসলে কিছু দরকার ছিল আপনার সাথে, আপনি অনুমতি দিলে বলতে পারি। অবশ্যই। তার আগে এই নিন, ড্রিঙ্কস করুন। আর কি বলতে এসেছেন সেটা ক্লিয়ার করে বলুন। শিওর। আপনার মেয়ে রানীকে হত্যা করেছে 3 গ্যাংস্টার, লেডি মাফিয়া কুইন, আর আমার সন্তানকেও হত্যা করেছে ওই ভাইরাল গ্যাংস্টার। তাই আমি চাচ্ছিলাম আমরা দুজনে একসাথে হাত মিলিয়ে তাদের সাথে মোকাবেলা করব। এজন্য আমি আপনার সাথে হাত মিলাতে এসেছি। আইডিয়াটা মন্দ না। ওকে, আমি রাজি। আপনি আপনার মতো প্ল্যান সাজাতে থাকুন। কোনো কিছু সাহায্য লাগলে বলবেন আমাকে। ওকে ঠিক আছে। আর দুজনে যেহেতু হাত মিলিয়েছি, তাহলে কিছু হবে কি দুজনের মধ্যে? মানে বুঝতে পারলাম না, সবটা খুলে বলুন। না আসলে মানে আপনাকে এভাবে দেখে নিজেকে আর কন্ট্রোল করতে পারছি না। তাই একবার যদি চান্স পেতাম আপনার সাথে ওসব করার, এতে আপনিও সুখ পাবেন আর আমিও, যেহেতু আমরা পার্টনারশিপে এখন কাজ করব। সেক্ষেত্রে আসলে আপনার এরকম ফিগারওয়ালা সেক্সি বডি দেখে নিজেকে আর কন্ট্রোল করতে পারছি না। তাই আপনার সাথে আমি ওসব করতে চাচ্ছি। দিয়ে দেখুন না আমাকে। ওকে, এই ব্যাপার। চলুন তাহলে বিছানায় সুখ দিয়ে পরিপূর্ণ করে দেই আপনাকে। আর আপনি কেমন সুখ দিতে পারেন আমাকে, দেখি আপনার দৌড় কত দূর। এই বলে তারা দুজন চলে যায় বেডরুমে। বিছানার উপর শুয়ে জরিনা বেগম। জামাল শিকদার জরিনা বেগমের সবকিছু খুলে মেঝেতে ছুঁড়ে ফেললে। অন্যদিকে জরিনা বেগম ও জামাল শিকদারের সবকিছু খুলে নেয়। তারপর শুরু হয় এই রঙ্গনীলা। দুজনের শরীরের চাহিদা খিদে মেটানো লেগে পড়ে তাদের কাজে। প্রায় দীর্ঘ 2 ঘন্টা যাবৎ শারীরিক সম্পর্ক স্থাপন করে তারা দুজনে। অতঃপর তারা দুজনেই সেখানে ঘুমিয়ে পড়ে, দুজন দুজনকে জড়িয়ে ধরে। পরের দিন সকালে ঘুম ভাঙে দুজনে। ঘুম থেকে উঠে দেখে দুজনের শরীরেই কোনো কিছু নেই। এটা দেখে জামাল শিকদার জরিনা বেগমের উপর উঠে সারা শরীরে চুমু দিয়ে ভরিয়ে দেয়। দুজন দুজনের আবারও 4 ঠোঁট এক করে দেয়। এভাবে কেটে যায় বেশ কিছু সময়। অতঃপর জামাল শিকদার জরিনা বেগমকে কোলে করে নিয়ে যায় বাথরুমে। দুজনে গোসল করে বাথরুম থেকে বের হয়ে আসে। দুজনের খাবার খেয়ে জামাল শিকদার বাই বলে যখনই বের হতে যাবে, ঠিক তখনই তার মনে পড়ে তা এই উল্টা ঘুরে জরিনা বেগমের ঠোঁটে চুমু খেয়ে বেরিয়ে যান তার নিজ গন্তব্যে। অন্যদিকে আশিক, শামীম, তামিম মিলে বেরিয়েছে বিজনেসের ডিলের উদ্দেশ্যে। কিছুটা পথ অতিক্রম করে গাড়ি থেমে যায় সেখানে, কেননা হাজার হাজার গাড়ির লাইন লেগে গেছে এই ট্রাফিক জ্যামে। সবাই অপেক্ষা করছে কতক্ষণ এই ট্রাফিক জ্যাম ছাড়বে। হঠাৎ আশিকের চোখ যায় রাস্তার ওপারের সাইডে একটা মেয়ের দিকে। মেয়েটির একটি পা কাটা, জামা কাপড় যেখানে সেখানে ছেঁড়া, গায়ে লেগে আছে অসংখ্য ময়লা, হাতে একটি কানাবাটি। মেয়েটি প্রত্যেকটি গাড়ি চালকের সামনে গিয়ে মানুষদের কাছে হাত জোড় করে ভিক্ষা করছে। কেউ দিচ্ছে 2 টাকা, আবার কেউ 5 টাকা করে দিচ্ছে, আবার কেউ বা দিচ্ছে দূর দূর করে গালি দিয়েই দাঁড়িয়ে দেয়। এটা দেখে আশিকের মন খারাপ হয়ে যায়। সে ভাবছে এই পৃথিবীর মানুষগুলো এতটা নিষ্ঠুর হয় কি করে। একটা অসহায় মেয়েকে ভিক্ষা না দিয়ে দূর দূর করে গালি দিয়ে তাড়িয়ে দিচ্ছে। তারা মানুষ নাকি অমানুষ? এরা পশুর চেয়েও অধম। ভাবতে ভাবতে মেয়েটি চলে আসে আশিকের গাড়ির সামনে। গাড়ির সামনে এসে মেয়েটি বলতে থাকে, ভাইয়া, আমি 2 দিন ধরে কিছু খাইনি, হাতে তেমন টাকা পয়সা নেই, দয়া করে কি আমাকে কিছু টাকা ভিক্ষা দেবেন? অনেক দিন ধরে ভালো মন্দ কিছু খেতে পারি না, দয়া করুন না ভাইয়া, দয়া করে কৃপা করুন আমার প্রতি। অবশ্যই তোমাকে আমি টাকা দেব, কিন্তু তার আগে তুমি আমাকে একটা কথা বলো, তুমি স্কুলে না গিয়ে এ বয়সে রাস্তায় ভিক্ষা করছো কেন? ভাইয়া, আপনার এত সব জেনে কি হবে? আপনার যেটা কাজ সেটা করুন না। আপনি আমায় দয়া করে ভিক্ষা দিন আর আমায় এখান থেকে যাওয়ার সুযোগ করে দিন। টাকা তো দেব, তার আগে তো বলো তুমি ভিক্ষা করছো কেন? তুমি কি পড়ালেখা করবে? দেখো, তোমাকে রাস্তায় ভিক্ষা করতে হবে না, তুমি চাইলে আমি তোমায় স্কুলে ভর্তি করে দিতে পারবো। মেয়েটি আর কিছু বলতে যাবে, তখনই অপর পাশ থেকে একটি মেয়ে এসে বলতে শুরু করে, কিরে জিতু, তুই ভিক্ষা না করে এখানে কি করছিস? বস দেখলে কিন্তু আমাদের মেরেই ফেলবে, দ্রুত এখান থেকে কেটে পড়। আর ভাইয়া, আমাদের পড়ালেখা করার কি সামর্থ্য আছে যে আপনি এইসব কথা জিতুকে বলছেন? বস দেখলে তোকে মেরেই ফেলতো। কেন? আমি তোমাদের পড়ালেখা করার সমস্ত খরচা দেব। চলো তোমরা গাড়িতে ওঠো, তোমাদের আজকে স্কুলে ভর্তি করে দেব। আর তোমাদের এসব ভিক্ষা করতে হবে না। কে তোমাদের বস শুনি? কে তোমাদের জোরপূর্বক ভাবে ভিক্ষা করায়? শুধু নামটা বলো তো শুনি।
না ভাইয়া, কেউ আমাদের দিয়ে ভিক্ষা করায় না, আমরা পেটের ক্ষুধায় ভিক্ষা করি। তুমি তো টাকা দিলে না, শুধু দিলে কিছু ফ্রিতে জ্ঞানমূলক উপদেশ। ভালো থেকো ভাইয়া। আশিক আর কিছু বলতে যাবে ঠিক তখনই মেয়ে দুটা পিছনের কেউ একজন বাড়ি দিয়ে বলে, কিরে তোরা ভিক্ষা না করে এখানে কি করছিস? আবার পালানোর চিন্তা ভাবনা করছিস নাকি? আর এতক্ষণ কিসের পড়ালেখার কথা বলছিলিস? এই হিরো, কে তুই রে? আর এদেরকে কিসের পড়ালেখার বিষয়ে কথা বলছিলিস? নিজের চরকায় তেল দে, না হলে এমন জায়গায় রেখে আসবো যে দিন রাত গুনতে গুনতে তোর সারা দিন পেরিয়ে যাবে। লোকটার মুখে এই কথা শুনে অসহায় অন্য মেয়ে বেশ ভয়ে বলে ওঠে, না না, ওনার কোনো কিছু করবেন না। উনি আমাদের কোনো কিছু বলেনি, উনি তো টাকা দিতেছিলেন। চুপ কর, এখান থেকে ফুট, না হলে কানের নিচে 2 ঘা লাগিয়ে দেব। আর আজকে সারাদিন এই মাত্র 10 টাকা তুলেছিস? তোর তো আজকে খবর আছে, শুধু একবার গোডাউনে চল। এই কথা শুনে আশিকের একটু খটকা লাগে, তাই আশিক গাড়ি থেকে নেমে মেয়েটির হাতটি টেনে ধরে বলে ওঠে, না, ও কোথাও যাবে না। আর আজ থেকে ওরা ভিক্ষুক করবে না। ওদেরকে আমি বলেছি, ওদেরকে আমি স্কুলে ভর্তি করে দেব। আর আজ থেকে সব ধান্দা বন্ধ। কে রে তুই? তুই জানিস তুই কাদের সাথে পাঙ্গা নিছিস? প্রাণে মারা যাবি। যদি নিজের ভালো চাস তো এখান থেকে চলে যা, আর তাদেরকে তাদের মতো থাকতে দে। তারা কাল থেকে স্কুলে যাবে এবং তাদের স্কুলে যাওয়ার যাবতীয় ফর্মালিটি আমি পূরণ করব। দেখি তো কি করার আছে। আমি তাদেরকে এখান থেকে নিয়ে গিয়ে আজকে স্কুলে ভর্তি করে দেব। বাপের বেটা হলেই আটকে দেখা। আশিকের মুখে এরকম কথা শুনে লোকটি একটা ফোন বের করে, তাকে যেন আসতে বলে। কিছুক্ষণের মধ্যেই 15 থেকে 20 জন ছেলেপুলে চলে আসে। এতগুলা ছেলেপুলেকে দেখে লোকজন থেমে যায়। অতঃপর লোকটি বলে ওঠে, এই শালার এমন অবস্থা করব যাতে দ্বিতীয়বার আমাদের কাজে বাধা দেওয়ার সাহস না পায়। এ বড্ড বেশি কথা বলে, মেরে গঙ্গার নদীতে ভাসিয়ে দিয়ে আসবে। এতক্ষণ গাড়িতে বসে আশিকের কর্মকাণ্ড দেখছিল প্রিয়াঙ্কা। সেও এই রাস্তা দিয়েই যাচ্ছিল কোন একটা গুরুত্বপূর্ণ কাজে। ট্রাফিক জ্যামের কারণে সেও এইখানে আটকে পড়ে। চারিদিকটা দেখতে দেখতে তার চোখ যায় আশিকের উপর। আর আশিকের সাথে ঘটে যাওয়া কাহিনী এতক্ষণ দেখছিল প্রিয়াঙ্কা। এদিকে রনি নামের ছেলেটির কথা মতো তার দলের ছেলেপুলেগুলো মারতে আসে আশিককে। যখন একটা ছেলে আশিকের কপাল বরাবর খুশি মারবে ঠিক তখনই আশিক হাতটা ধরে ফেলে। অতঃপর সিনেমার নায়কদের বলিউডের মতো একটা হাত ধরে আকাশের বাতাসের সাথে ভাসিয়ে রাখে। ওপর থেকে দুম করে মাটিতে ফেলে দেয়। মাটিতে পড়ার সাথে সাথে 3টা আছাড় খায় ছেলেটি। মাটিতে পড়ে 3টা আছাড় খাওয়ার কারণে হাড় পাঁজর ভেঙে একাকার, শক্তিটুকুও পাচ্ছে না ছেলেটি। দ্বিতীয় নম্বর ছেলেটির মাথা উল্টো করে ঘুরিয়ে ধরে, গাড়ির কাচের সাথে বাড়ি মারে। গাড়ির কাচ ভেঙে খণ্ড খণ্ড হয়ে যায়, আর সে কাচের খণ্ড খণ্ডগুলো গেঁথে যায় ছেলেটির মাথায়। ছেলেটি ব্যথা ও যন্ত্রণায় মাটিতে পড়ে থাকে। তৃতীয় নম্বর ছেলেটি যখন মারতে আসে তখন তার হাতটা ভেঙে ঝুলিয়ে দেয়, আর তার হাতে দেয় সেই কানাকাটি ধরিয়ে। এইভাবে একে একে সব কয়টা ছেলেকে রাস্তার মধ্যে উড়াধুরা পিটানি দেয়। একজনের কাছে মার খেয়ে টনি নামে সেই ছেলেটি তার দলবল পালিয়ে যায় সেইখান থেকে। আর আশিক ও ওই মেয়ে দুইটিকে নিয়ে গাড়িতে এসে বসে। এতক্ষণ এরকম কর্মকাণ্ড দেখছিল প্রিয়াঙ্কা মাফি মিষ্টি। প্রিয়াঙ্কা আশিকের এরকম সাহস দেখে একেবারে হতভাগ। ভাবছে কে এই ছেলে এতগুলা গুন্ডার সাথে কিভাবে পেরে উঠল। প্রিয়াঙ্কা ভাবতে ভাবতে ট্রাফিক সিগন্যাল দিয়ে দেয় আর গাড়িগুলো যেতে থাকে তার নিজ গন্তব্যে। প্রিয়াঙ্কা পুরো আশিকের প্রেমে হাবুডুবু খেতে শুরু করেছে। এদিকে আশিক মেয়েগুলোকে নিয়ে আসে একটা রেস্টুরেন্টে, খাওয়া দাওয়া করে ভালো পোশাক আশাক কিনে দেয়, একটা স্কুলে ভর্তি করে দেয় দুজনকে। এবং রেস্টুরেন্টে বসে যখন তারা খাবার খাচ্ছিল তখন আশিক তাদের কাছ থেকে সবকিছু জেনে নেয়, যে ওদের কয়জন ছেলে মেয়ে আছে এবং কতগুলো লোক তাদের দিয়ে জোরপূর্বক ভিক্ষা করায়। চলুন তাহলে মেয়েগুলো কি বলেছে শুনে আসে। আসলে ভাইয়া, আমাদের ওখানে অনেক ছেলে মেয়ে আছে। ওরা আমাদের বিভিন্ন জায়গা থেকে তুলে নিয়ে এসেছে, তারপর গোডাউনে এনে কিছুদিন না রাখে, তারপর শরীরের যে কোনো একটা অংশ কেটে ফেলে দেয়। 2 দিন চিকিৎসা দেয় প্রাথমিক, তারপর আর কোনো চিকিৎসা নেয় না। রাস্তায় ভিক্ষা করতে পাঠিয়ে দেয় আমাদেরকে। যে তাদের কথা শোনে না তাকে তারা অনেক মারধর করে এবং কোনো কিছু খেতে দেয় না। ভাইয়া, আপনি আমাদের পড়ালেখার বিষয়ে কথা বলছিলেন আর সেটা ওরা শুনে নিয়েছিল। আমরা এখান থেকে বেরোনো অনেকবার চেষ্টা করেছি কিন্তু পারিনি। ওরা সব সময় আমাদের চোখে চোখে রাখতেন। আপনি আমাদের ভিক্ষা না দিয়ে যখন কথা বলছিলেন তখন তারা ওগুলো শুনে নেয় এবং সেখানে চলে আসে। আজকে যদি আপনারা আমাদেরকে নিয়ে না আসতেন
তাহলে ওরা আমাদেরকে গোডাউনে নিয়ে গিয়ে অনেক অত্যাচার করতো, অনেক মারতো। অতঃপর মেয়ে দুটি তাদের জামা উঠিয়ে আশিককে দেখায়। আশিক তো হতবাক, কেননা তাদের পিঠের উপর অসংখ্য গরম তেল দিয়ে খন্তির ছ্যাঁকা দেওয়া আছে, প্রায় পিঠের অর্ধেকাংশ পুড়ে গেছে। এটা দেখে আশিকের চোখ থেকে নোনা পানি গড়িয়ে পড়ে। তাই একবার আশিক করুণ সুরে বলে ওঠেন, তোমরা চিন্তা করো না, তোমাদের ওখানে যতগুলো ছেলে মেয়ে আছে সবাইকে আমি নিয়ে আসবো এবং প্রত্যেকে স্কুলে ভর্তি করে দেব। ওদের আজকে শেষ দিন। অত্যাচার কাকে বলে দেখবে এবার ওরা। জানে না কার পাল্লায় পড়েছে তারা। মেরে কেটে একেবারে খণ্ড খণ্ড করে ফেলবো তাদের প্রত্যেকটাকে। আচ্ছা, তোমরা এখন স্কুলের ভেতরে যাও, আমি দেখছি কি করা যায়। অতঃপর ওখান থেকে মেয়েগুলো চলে আসে স্কুলের ভেতর। আনন্দের সাথে সবার সাথে খেলতে খেলতে সময় কাটছে তাদের। এদিকে আশিক শামীম ও তামিমের উদ্দেশ্যে বলে ওঠে, শামীম ও তামিম আজকে মিশনের জন্য তৈরি হয়ে নে। রনি বাদের সবাইকে মেরে ফেলবে। আমার নিজের হাতে মারবো রনিকে। যতগুলো ছেলে পেলে লাগে সবাইকে রেডি হতে বলবি। আজকে তাদের এই গ্যাংটাকে ধ্বংস করব আমি। ওকে ভাইয়া, ঠিক আছে। আমি তাহলে ছেলেদেরকে রেডি হয়ে থাকতে বলছি। আমরা তাহলে এখন আসি। এই বলে শামীম তামিম সেখান থেকে বেরিয়ে যায় তাদের নিজ কাজে। অন্যদিকে রাস্তায় ওই ঘটনার পর থেকে প্রিয়াঙ্কা নিজের রাগটাকে কন্ট্রোল করতে পারছে না। তাই সেও খোঁজ খবর লাগিয়ে দিয়েছে এই গুপ্ত গ্যাংয়ের লিডারকে খোঁজার কারণে। মুখে সিগারেট, হাতে চায়ের কাপ পাগলের টেবিলের ওপর উঠিয়ে দিয়েছে। প্রিয়াঙ্কা চিন্তা করছে আর মনে কিছু একটা ভাবছে। হঠাৎ করে কেবিনে কেউ একজন এসে বলে ওঠে, ম্যাম, আমি জানতে পেরেছি এই গ্যাংয়ের মালিক রনি নামের এক ছেলে। তারা বিভিন্ন এলাকা থেকে ছেলে মেয়ে কিডন্যাপ করে নিয়ে আসে এই শহরে। তার কয়েকদিন পর হাত পা কেটে জোরপূর্বক ভাবে তাদের দিয়ে ভিক্ষা করায়। আবার যে ভিক্ষা করে না তাকে মেরে ফেলে। তাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো বিক্রি করে দেয়। এর চেয়ে বেশি জানতে পারিনি। ওকে, গুড। তুমি আজকে আমাদের যত মেয়ে আছে সবাইকে রেডি থাকতে বলবে। আজকে মিশনে যেতে হবে সবাইকে। আমি নিজের হাতে শেষ করব, কাউকে প্রাণে বাঁচতে দিব না। যতগুলো বন্দুক আছে AK-47, প্রত্যেকটা বন্দুকে সাইলেন্সার লাগাও। আর বিভিন্ন ধরনের অস্ত্র যেমন চাপাতি আর বোমা আরো কিছু সরঞ্জাম রেডি করে রাখবে। তাদের মারার সাথে সাথে তাদের পুরো গোডাউনটাকে আমি বোম দিয়ে ধ্বংস করে দেব। ওকে ম্যাম, ঠিক আছে, আমি সব ব্যবস্থা করছি। তাহলে আজ রাতেই মিশনে যাওয়ার জন্য সবাইকে আমি প্রস্তুত হতে বলছি। আমি তাহলে এখন আসি ম্যাম। এই বলে অঙ্কিতা চলে যায় সেখান থেকে। তার দলের সব মেয়েগুলোকে নিজের অস্ত্র সমেত তৈরি থাকার কথা বলার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে সেখান থেকে। এদিকে রনি রাস্তায় মার খাবার পরেই চলে যায় গোডাউনে। গিয়ে তারা লিডার জামাল শিকদারকে ফোন করে বলে, হ্যাঁ, এই জামাল শিকদারই হচ্ছে এই গ্যাংয়ের লিডার। এবার রনি জামাল শিকদারের উদ্দেশ্যে বলে ওঠে, হ্যালো বস, আপনি কোথায়? এদিকে তো সর্বনাশ হয়ে গেছে। হই হই রই রই কাণ্ড যাকে বলে ঘটে গেছে। আমাদের ধান্দা বন্ধ করতে উঠে পড়ে লেগেছে একটা ছেলে। ছেলেটাকে রাস্তায় হুমকি দিলে ছেলেটা আমাদের ছেলেপেলেগুলোকে অনেক মারধর করে এবং সেখান থেকে আমাদের দুটি মেয়েকে নিয়ে যায় যারা ভিক্ষা করে আমাদের জন্য পয়সা নিয়ে আসতো। ছেলেটার অনেক পাওয়ার, এজন্য আমাদের ধান্দা কিছুদিনের জন্য হয়তো অফ রাখতে হবে, না হলে পুলিশের চোখে পড়ে যেতে পারি। এই কথা শুনে জামাল শিকদার জরিনা বেগমের উপর থেকে উঠে পড়ে, সোজা হয়ে বসে পড়ে। জরিনা বেগম এটা দেখে সেও শোয়া থেকে উঠে পড়ে। আবারও ঠিক ধরেছেন, নগ্ন অবস্থায় আজকে তারা দেহ খেজুকদের মতো শরীরের ক্ষুধা মেটাতে আবারও শারীরিক সম্পর্কে লিপ্ত হয়। অবশ্য পতিতারা এটা ছাড়া আর কি বা করবে, কেননা জরিনা বেগম হচ্ছে শহরের মোস্ট ওয়ান্টেড ক্রিমিনালের সাথে একজন বিশ্বসুন্দরী দেহ ব্যবসায়ী। জামাল শিকদার আর জরিনা বেগম এতক্ষণ একে অপরের সাথে রঙ্গনীলায় মেতে উঠেছেন। রনির ফোন পেয়ে জামাল শিকদার ফোন রিসিভ করে শোয়া অবস্থায়, আর ফোনের ওপাশের কথা শুনে জরিনা বেগমের উপর থেকে উঠে সোজা হয়ে দাঁড়ায় আর বলে ওঠে, কি এই খবর তুই এখন জানাচ্ছিস? কার এত বড় কলিজা যে এই জামাল শিকদারের কাজে বাধা দেয়? তাকে যেখান থেকে পারিস তুলে নিয়ে আয়। তাকে আমি নিজের হাতে জবাই করব এবং তার মাথা আর মুন্ডুটা দিয়ে আমি ফুটবল টুর্নামেন্ট খেলবো। আর কোনো ধান্দা বান্দা বন্ধ থাকবে না। প্রয়োজনে 2 জনের জায়গায় 10 জন মেয়ে তুলে আনবি, তবুও আমি আমার ধান্দা অফ রাখতে পারবো না। যেখান থেকে পারিস ওই শালা শুয়োরের বাচ্চাটাকে তুলে নিয়ে আয়। আমি বর্তমানে ডেটিংয়ে আছি, আমাকে আর বিরক্ত করিস না। যা করার তোরা কর, আমি রাতে গোডাউনে চলে আসবো। এই বলে রনিকে আর কিছু বলতে না দিয়ে ফোন কেটে দেয় জামাল শিকদার, আর জরিনা বেগমকে ধূপ করে বিছানায় ফেলে দেয়। তারপর শুয়ে পড়ে, ঠোঁটগুলো চুষতে থাকে নিজের মতো করে, ধীরে ধীরে নিচে নামতে থাকে।
সারা শরীরে চোখে মুখে চুমু দিয়ে ভরিয়ে দেয়। অতঃপর আবারও লিপ্ত হয় জিনার কাজে। আশিক অফিস শেষ করে বাসায় চলে আসে। প্রিয়াঙ্কা, মাফি, মিষ্টি তারাও চলে যায় বাড়িতে। এইভাবে দেখতে দেখতে দিনটি পেরিয়ে সন্ধ্যা হয়, আবারও সন্ধ্যা পেরিয়ে রাত হয়। এখন রাত বাজে মোটামুটি একটা। গোডাউনের সামনে ঘোরাঘুরি করছে কয়েকশো ছেলেপুলে, সাথে দেখা যাচ্ছে কয়েকটা মেয়েও আছে। আপনারা ঠিক ধরেছেন, চলে এসেছে 3 গ্যাংস্টার লেডি মাফিয়া কুইন এর দলবল। অন্যদিকে ভাইরাল গ্যাংস্টারের ছেলেপুলেগুলো হাজির হয়েছে গোডাউনের সামনে। দুই দলের সাথে মোকাবেলা করবে জামাল শিকদারের লোকেরা। গোডাউনের ভেতর থেকে কিছু ছেলে মেয়ে চিৎকার চেঁচামেচি ভেসে আসছে তাদের কানে। তাই আর দুই দলবল দেরি না করে 3 গ্যাংস্টার লেডি মাফিয়া কুইনদের দলবল সামনের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে, আর ভাইরাল গ্যাংস্টারের লোকজন পেছনের দরজা ভেঙে গোডাউনের ভেতর প্রবেশ করে। গোডাউনে থাকা লোকগুলো দেখে ফেলে তাদের সবাইকে। লেগে যায় তাদের মধ্যে সংঘর্ষ, হতে থাকে গোলাগুলি করার সময় চোখ পড়ে যায় সেই শামীমের সাথে মিষ্টির সাথে তামিমের, কিন্তু কেউ কারো চেহারা দেখতে পাচ্ছে না, মুখে পড়া আছে মাস্ক। তাই দুই দলবল হামলা করছে জামাল শিকদারের লোকদের উপর। দুই দলের সাথে পেরে উঠতে না পেরে প্রাণ হারায় তার দলবলের অনেক ছেলেপুলে। এটা দেখে রনি সেখান থেকে পালিয়ে যেতে নিলে মাফি, মিষ্টি মিলে তাকে ধরে ফেলে এবং তাকে গোডাউনের থেকে বের করে নিয়ে এসে গাড়িতে বসায়। অতঃপর বেরিয়ে পড়ে তাদের নিজ গন্তব্যে। এদিকে শামীম তামিম দেখে আর কেউ বেছে নেই। তারা রনিকে খুঁজে না পেয়ে ওইখানে অসহায় ছেলেগুলোকে নিয়ে বেরিয়ে আসে গোডাউন থেকে। অতঃপর গোডাউনে বোম ফিট করে এলো, বোম নিয়ে উড়িয়ে দেয়। এদিকে শামীম তামিম মিলে মেয়েগুলোকে নিয়ে আসে। তারপর তাদেরকে খাবার খাইয়ে ভালো কাপড় কিনে কিছু পোশাক কিনে দিয়ে সেই স্কুলে আবারও ভর্তি করিয়ে দিয়ে আসে। অতঃপর শামীম তামিম বাড়িতে এসে শামীম আশিকের উদ্দেশ্যে বলে ওঠে, ভাইয়া আমরা তো রকিকে ধরতে পারিনি, তবে আমরা সব ছেলে মেয়েকে উদ্ধার করে তাদের খাবার খাইয়ে ভালো পোশাক আশাক কিনে তাদেরকে স্কুলে ভর্তি করে দিয়ে এসেছি ভাইয়া। তবে হ্যাঁ, আর একটা মজার বিষয় হলো সেখানে আমার মনে হয় 3 গ্যাংস্টার মাফিয়া কুইনের দলবল ছিল, কেননা আমরা যখন লড়াই করেছিলাম তখন আর একটা লেডি দল এসে আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে মোকাবেলা করে তাদের সাথে। আমার মনে হয় তারা রনিকে উঠিয়ে নিয়ে গেছে, সাজা দেবে রনি নিজের হাতে। ওকে, কোনো সমস্যা নেই, ঠিক আছে, তোরা গিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে আয়। সবাইকে উদ্ধার করতে পেরেছিস সেটাই অনেক। আর সেও যেহেতু ধরা পড়েছে লেডি মাফিয়ার হাতে, তাহলে তার মৃত্যু নিশ্চিত, এটাই ফাইনাল, কেননা সে আমাদের থেকেও ভয়ঙ্কর। ওকে ভাইয়া, ঠিক আছে। এদিকে গোডাউনে নিয়ে আসে রনিকে, চেয়ারের সাথে বেঁধে ফেলে আর তার সামনে চেয়ার টেনে বসে পড়ে প্রিয়াঙ্কা। অতঃপর প্রিয়াঙ্কা বলে ওঠে, কিরে, শুধু এই শালার কুত্তার বাচ্চাটাকেই ধরে এনেছিস? বাকি আর কাউকে আনতে পারিসনি নাকি শুধু এই বেঁচে ছিল? না আপু, আসলে হয়েছে কি, আমরা যখন গোলাগুলি করছিলাম তখন আমাদের সাথে আরেকটি দল এসে কাঁধে কাঁধ মিলিয়ে এই শালা জানোয়ারদের বাচ্চাদের সাথে মোকাবেলা করে। আপু, আমার মনে হয় ওইটা ভাইরাল গ্যাংয়ের ছেলে ফেলেছিল যারা আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে মোকাবেলা করেছিল। আর আমার মনে হয় তারাই ছেলে মেয়েগুলোকে সহি সালাত্মক ভাবে বের করে নিয়ে গেছে গোডাউন থেকে। আর আমরা গোডাউনে বোম বিস্ফোরিত করিনি, এটা করেছে ভাইরাল গ্যাংয়ের লোকেরা। তাই? যাক, শহরে তাহলে ভালো গ্যাংও আছে বলতে হবে। আচ্ছা ঠিক আছে, তোরা তাহলে এখন ফ্রেশ হয়ে আয়, অনেক ধকল গেছে। ততক্ষণে আমি এর একটু ক্লাস নিই, দেখি এর মুখ থেকে কিছু বের করতে পারি কিনা। ওকে আপু, ঠিক আছে। অতঃপর মাফিয়ার মিষ্টি সেখান থেকে চলে যায়। এদিকে প্রিয়াঙ্কা সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট বের করে নিকোটিনের ধোঁয়া ছাড়তে থাকে এই বিষাক্ত পৃথিবীর বিস্ময় বাতাসের সাথে। থাকুক না কিছু কথা রহস্যময় হিসেবে, গল্পের শেষে তুলে ধরা হবে। ততক্ষণ গল্পটা শুনতে থাকুন। অনেক পাওয়ারফুল একটা গল্প। হামেশাই আমাদের জীবনে এরকম গল্প ঘটে যায়, যা এই গল্পে তুলে ধরা হয়েছে। গল্পটা 2023 সালের 7ই মার্চ 10 তারিখে লেখা হয়েছে। সো গল্পটা একদম নতুন, দয়া করে সম্পূর্ণ গল্পটা শুনে যাবেন। বক্স থেকে একটা ধারালো কাচের ছুরি বের করে প্রিয়াঙ্কা। ছুরিটা 3 কোনা। কোনো কিছু বলতে না দিয়েই সেই কাচের ছুরিটা দিয়ে গেঁথে দেয় একেবারে রনির ডান চোখে। উপরে ফেলে চোখটি ছিটকে গিয়ে পড়ে কোনো এক কোণে। ক্ষত অবস্থায় থেকে গড়গড় করে রক্ত পড়তে থাকে। রনি সজোরে এক গগন কাঁপানো চিৎকার দিয়ে ওঠে, কিন্তু তার এই আত্মনাদ শোনার মতো কেউ নেই। এবার প্রিয়াঙ্কা বলে ওঠে হাসতে হাসতে, কি রে, তোর একটা চোখ উপড়ে ফেলছি, তাতেই এত আত্মনাদ? তুই যাদের হাত পা চোখ উপড়ে ফেলেছিস, যাদেরকে তুই রাতের অন্ধকারে মারধর করিস, সেই নবজাতক শিশুদের দিয়ে ভিক্ষা করাস, তাদের কেমন লাগে বলতো? তোরা জানিস না এই মাফিয়া কুইন যেখানে আছে হবে না সেখানে কোনো অবৈধ কাজ করার।
হবে না কোনো অত্যাচার, হবে না কোনো অন্যায়, অবিচার, দুর্নীতি। এখন তুই তোর মুখ খুলবি? কে ছিল তোর লিডার? তার নাম কি? সে কোথায় থাকে? আর কোথায় কোথায় তোদের এই ধান্দা চলে? তুই কি আমায় পাগল ভেবেছিস? তুই যত বড় সিন্ডিকেট মাফিয়াই হোস না কেন, আমি আমার মুখ খুলবো না। এতে তোর যা ইচ্ছে করতে পারিস আমার সাথে। আরে পাগল, তুই হয়তো আমার পরিচয়টা জানিস না। ওকে, ঠিক আছে, তুই যেহেতু বলবি না, সো তোকে জোর করব না। আর যেহেতু তোর বাঁচাও ইচ্ছে নেই, তাহলে তোকে বাঁচিয়েও রাখবো না। এটা বলে প্রিয়াঙ্কা রনি নামের সেই ছেলেটিকে আর কোনো কিছু বলতে না দিয়ে বক্স থেকে একটা ধারালো ব্লেড বের করে। অতঃপর সেই ব্লেডটা দিয়ে রনির হাতটা সামনে টেনে ধরে, একের পর এক হাতে টান মারতে থাকে। মুহূর্তের মধ্যেই হাতটা কেটে ফেলে, ফালা ফালা হয়ে যায়। রক্তের যেন স্রোত বয়ে যাচ্ছে, হে যেন এক সমতল সাগর। রনি ব্যথায় চিৎকার দিয়ে বলে ওঠে, দেখ, আমাকে তুই আর মারিস না, আমাকে ছেড়ে দে প্লিজ, তোর পায়ে পড়ি, প্রাণটা ভিক্ষা দে আমায়। এই কথা শুনে প্রিয়াঙ্কা আরো উচ্চস্বরে হাসতে থাকে। এবার প্রিয়াঙ্কা রনিকে আর কোনো কিছু বলতে না দিয়ে শার্টের কলারটা ধরে টানতে টানতে নিয়ে ছুঁড়ে ফেলে দেয় অ্যাসিডের ড্রামে। ফুটন্ত অ্যাসিডে পড়ার সাথে সাথেই মাংসগুলো গলে পুড়ে যায়। শুধু শোনা যাচ্ছে রনির আর্তনাদ, কিন্তু কাউকেই দেখা যাচ্ছে না। ভেসে ওঠে ড্রামের উপর নিথর দেহ, মানে শুধু কঙ্কালটা। অন্যদিকে শহরের মধ্যে বোমা বিস্ফোরিত হওয়ার ঘটনা তুলে ধরেছে সাংবাদিক। দেশ টিভি চ্যানেলের সাংবাদিক বলছে, ইতিমধ্যে আমরা দাঁড়িয়ে আছি শহরের মধ্যে ঠিক মাঝখানটায়। গত রাতে মাল্টি ন্যাশনাল গোডাউনে বিস্ফোরিত হয়ে সবকিছু ধ্বংস করে দিয়েছে কে বা কারা। পরে আমরা ঘটনাস্থলে এসে জানতে পারি এর আরেকটা গোপন রহস্যের কথা। এখানে বিভিন্ন এলাকা থেকে অসংখ্য ছেলে মেয়েকে কিডন্যাপ করে নিয়ে আসা হতো এবং তাদেরকে দিয়ে জোরপূর্বক ভাবে ভিক্ষা করানো হতো। এই খবর পেয়ে 3 গ্যাংস্টার লেডি মাফিয়া কুইন ও ছদ্মবেশী ভাইরাল গ্যাং লিডার এসে তাণ্ডব চালায় ঘটনাস্থলে। শিশুদের উদ্ধার করে নিয়ে যায় সেই গ্যাংস্টারগুলো এবং বম দিয়ে উড়িয়ে দেয় তাদের ওই গোডাউনটাকে। এই ছিল আজকের এখানকার ব্রেকিং নিউজ। এতক্ষণ যেভাবে সঙ্গে ছিলেন সেভাবেই থাকুন দেশ টিভির সাথে। এই খবর দেখছিলেন এতক্ষণ জামাল শিকদার। জামাল শিকদারের খবর শুনে বুকে হাত দিয়ে সোফায় বসে পড়ে। তা দেখে কিছু মেয়ে তাকে ধরতে আসে। সব কয়টা মেয়ে তার সাথে রাতে একান্তই সময় কাটায়। এই প্রত্যেকটা মেয়ে হচ্ছে নিষিদ্ধ পল্লীর মেয়ে, যারা টাকার বিনিময়ে রাতে তারা কাছে থাকে। আসলে কোটি কোটি টাকার মালিক হচ্ছে জামাল শিকদার, তাই সে দুনিয়া থেকে নিজের রাজত্ব বলে মনে করে। কিন্তু সে ভুলে গেছে মৃত্যুর পরেও আরেকটি জীবন আছে, সেটি হলো পরকাল। সোফায় বসে জামাল শিকদার কিছু একটা ভাবছে। ঠিক তখনই হঠাৎ করে খিরিং খিরিং শব্দে তার স্মার্টফোনটি বেজে ওঠে। ফোনের পাশ থেকে বলছে, হ্যালো বস, আমাদের সব ধান্দা বন্ধ হয়ে যেতে বসেছে। মাফিয়ারা আমাদের সাথে উঠে পড়ে লেগেছে, আমাদের হন্য হয়ে খুঁজতেছে, যেখানে পারবে সেখানেই শুট করবে বলে খবর পেয়েছি গোপন সূত্রে। এখন আমরা কি করব তাড়াতাড়ি বলুন। চুপ, তুই আমাকে ভয় দেখাচ্ছিস নাকি তাদের থেকে সাবধান হতে বলছিস? তোরা কি করছিস? ঘোড়ার ঘাস কাটতেছিস নাকি গরু চড়াচ্ছিস? আসলে বস, সরি বস, আমরা ব্যাপারটা বুঝতে পারিনি যে এরকম হয়ে যাবে। আমরা খুবই দুঃখিত বস। আমাদের সব ছেলেপেলেগুলোকে মেরে ফেলেছে তারা। আসলে বস, সেদিন আমি ছিলাম না, আমি একটা গুরুত্বপূর্ণ কাজের জন্য শহরের বাইরে গিয়েছিলাম, আর সব ছেলেপেলেকে রনি সামলাচ্ছিল। সেদিন ভাগ্য ভালো ছিল আমি গোডাউনে ছিলাম না, না হলে তাদের সাথে আমিও মারা যেতাম সেখানে। চুপ, আর একটাও কথা বলবি না, না হলে তোর জিভ টেনে ছিঁড়ে ফেলবো। আমার সাথে কাজ করে এতদিনে কিছু শিখতে পারলি না? এই শোন, আমি যেটা বলবো সেটাই করবি, না হলে তোকে রাতে এমন প্রোটেকশন দিব যে একদিনেই প্রেগনেন্ট হয়ে যাবি। এই কথা শুনে মায়া খক খক করে কেসে ওঠে আর বলে ওঠে, শালা লুচ্চে বুইড়া বেটা, মাথার চুল পেকে গেছে, গায়ের চামড়া ঝুলে গেছে, তবুও শালার শরীরের চাহিদা মেটে না। এরকম অত্যাচার লোড নিতে না পেরেই বুঝি এর বউটা মারা গেছে। শালা লুচ্চে বেটা। কিরে, কই গেলি? চাঁদের দেশে হারিয়ে গেলি নাকি? শোন মন দিয়ে কথাগুলো, তুই যে করে হোক খোঁজ খবর নিয়ে শহরের কোথায় তারা আছে, তাদের পাওয়ারটা কতটুকু, তুই 2 গ্যাংয়ের সম্বন্ধে ভালো ইনফরমেশন বের কর। ততক্ষণে আমিও জরিনা বেগম মিলে দেশের বাইরে যাব কিছু টপ আন্ডারওয়ার্ল্ড মাফিয়াকে হায়ার করতে, যারা টাকার বিনিময়ে তাদের সাথে টক্কর নেবে। আমি ফিরে না আসা পর্যন্ত পুরো গ্যাংটাকে তুমি হ্যান্ডেল করবে। কথা বোঝা গিয়েছে?
জি বস, আমি সব বুঝতে পেরেছি। আপনি তাহলে আপনার মতো প্ল্যান সাজাতে থাকুন, আর আমি এদিকে আমিও আমার খেলা শুরু করে দিই। মানে কি বলতে চাচ্ছ তুমি? না বস, মানে আসলে আপনি তো শহরের বাইরে যাবেন, তাই গ্যাংটা কিভাবে পরিচালনা করব সেটাই ভাবছি, এবং কিভাবে তাদের খবর নিব এটাই আর কি। অতঃপর জামাল শিকদার আর কোনো কিছু না বলে ফোনটা কেটে দেয়। জামাল শিকদারের গায়ে একটা টি শার্ট দিয়ে বেরিয়ে পড়ে জরিনা বেগমের বাড়ির উদ্দেশ্যে। জরিনা বেগমের বাড়ি গিয়ে চলে যায় আর নিজের রুমে গিয়ে দেখে জরিনা বেগম নেই। তাই সে জিজ্ঞেস করে আর একটা কাজের মেয়েকে। কাজের মেয়েটি বলে বাথরুমে গোসল করছে। এই কথা শুনে জামাল শিকদার চলে যায় সোজা বাথরুমে। জরিনা বেগম জামাল শিকদারকে এইভাবে দেখে হতবাক। জামাল শিকদার জরিনা বেগমকে আর কিছু বলতে না দিয়ে আবার ঝাঁপিয়ে পড়ে রঙ্গনীলা খেলা শুরু করে যায় বাথরুমে। এইভাবে অনেক সময় কাটিয়ে বিকালে ফ্ল্যাটে জরিনা বেগম ও জামাল শিকদারের পাড়ি জমায় চীন দেশে। সেখানে গিয়ে একটা রিসর্টে উঠে একটা রুম ভাড়া নেয়, এক রুমে থাকবে বলে। সেই দিনের মতো দিনটা রঙ্গনীলা ও ফুর্তিতে কাটিয়ে দেয় তারা। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ে একটা কনফারেন্সের উদ্দেশ্যে। এই কনফারেন্সে উপস্থিত থাকবে প্রায় কয়েকটা দেশের মাফিয়া। দেখতে দেখতে কনফারেন্স রুমে চলে আসে তারা। কনফারেন্স রুমে এসে চীনের ড্রাগস শেডু মাফিয়া বলে ওঠে, Well done, Mr. Jamal Sikdar and Jorina Begum. How are you? You are also right. আই এম ফাইন, ইউ অল রাইট? এখানে সবাই উপস্থিত আছে তো? Yes, এখানে সবাই উপস্থিত আছে। চলুন সরাসরি আপনাকে পরিচয় করিয়ে দিই। হ্যালো গাইজ, লুক অ্যাট দ্য মি, কাম টু দ্য লিগ্যাল পয়েন্ট। উনি হচ্ছে মিস্টার জামাল শিকদার, আর ওনার পাশে হচ্ছে ওনার মিসেস জরিনা বেগম। ওনারা এখন আপনাদের সাথে কিছু কথা বলবেন, ডিল ফাইনাল করবেন কথার শেষে। দেখুন, পৃথিবীর বৃহত্তম স্থানে ও আন্ডার ওয়ার্ল্ডের রাজত্ব বর্তমানে যে গ্যাংটি করছে সেটা হচ্ছে 3 গ্যাংস্টার লেডি মাফিয়া কুইন, এবং পৃথিবীর দ্বিতীয় স্থানে যে গ্যাংটি আছে সেটি হচ্ছে ভাইরাল গ্যাংস্টার। এর গ্যাং লিডার। আপনাদের সবার সহযোগিতা নিয়ে আমি এই দুইটি গ্যাংকে পৃথিবী থেকে বিতাড়িত করতে চাই। বিনিময়ে যত কোটি টাকা বেনিফিট লাগবে সেটা আমি দেব আপনাদেরকে। এই কথা শুনে কয়েকজন মাফিয়া বসা থেকে উঠে দাঁড়িয়েছে। দুই গ্যাংয়ের নাম শুনে কিছু কিছু মাফিয়ার হাঁটু কাঁপতে শুরু করেছে, কেননা তারা জানে কতটা ভয়ঙ্কর এই মাফিয়া। যাকে একবার ধরে তাকে মাটির নিচে একেবারে দাবিয়ে ফেলে। এখানে উপস্থিত আছে 8টি গ্যাং, তার মধ্যে 5টি গ্যাং হচ্ছে পরিচালনা করে মেয়েরা। এটা শুনে এজেন্ট মাফিয়া কুইন এর গ্যাংয়ের লিডার বলে ওঠে, আরে ম্যান, তুমি কি পাগল? তুমি ডেরা মাছ হয়ে পুঁটি মাছের সাথে পাঙ্গা নিতে যাচ্ছ? আরে তোদেরকে তো সে একেবারে গিলে খাবে, দাঁত দিয়ে চাবাবে না পর্যন্ত। তোদের সাথে আমি ডিল ফাইনাল করব না। আমি চাই না অকালে আমার প্রাণটা হারাতে, কারণ অর্ধেকের বেশি রাজ করেছে গোটা পৃথিবীতে তারই লোকজন। তার একটা ফোনে বেরিয়ে আসবে হাজারো ছেলে মেয়ে, আর সেখানে তাকে মারতে যাবি তোরা? সিক্রেট এজেন্ট মাফিয়া কুইন এর মুখে এরকম কথা শুনে প্রায় অর্ধেক মাফিয়ারা ঘামতে শুরু করে দিয়েছে। সবার পা কাঁপছে, কারণ সবাই জানে সে কতটা ভয়ঙ্কর হিংস্র। একবার খেপে গেলে রক্ষা নেই কারো। সে একবার যাকে ধরে তাকে একেবারেই মাটির নিচে দাবিয়ে ফেলে। সিক্রেট এজেন্ট মাফিয়া কুইনের মুখে এরকম কথা শুনে বসা থেকে উঠে সাইবার ওয়ার্ল্ডের মাফিয়া লেডি কুইন বলে ওঠে, আমারও প্রয়োজন নেই। শোনো, মাছ হয়ে মাগুর মাছের সাথে পাঙ্গা নিতে যেমন আছি ভালো আছি, অকালে নিজের জীবনটাকে বিপদের মুখে ফেলে কি লাভ? আমিও এই ডিলের সাথে কোনোভাবেই যুক্ত নয়। আমি গেলাম, তোমরা তোমাদের মতো কি করবে করো। অতঃপর এই বলে সিক্রেট এজেন্ট মাফিয়া কুইন সেখান থেকে বেরিয়ে যায়। তারা দেখা দেখি সবাই ওয়ার্ল্ডে রেডি মাফিয়া বেরিয়ে যায়। তাদের এরকম কথাবার্তা শুনে ভয়ে কিছু মাফিয়া ডিল ফাইনাল না করে নিজের প্রাণ বাঁচানোর জন্য মিটিং থেকে বেরিয়ে যায়। অন্যদিকে কিছু মাফিয়া মিলে প্ল্যান করতে বসে যায় কি করে থেকে কি করবে, কিভাবে 3 গ্যাংস্টার লেডি মাফিয়া কুইন ও ভাইরাল গ্যাংস্টার এর গ্যাংয়ের লিডারকে কিভাবে পৃথিবী থেকে বিতাড়িত করবে। মাফিয়ারা তাদের মতো ভাবতে থাকে, যেমন ইন্টারন্যাশনাল কিং অফ মাফিয়া, কালো দুনিয়ার ড্রাগ শেডু মাফিয়া, কালো দুনিয়ার সাইবার ওয়ার্ল্ডের কিং অফ মাফিয়া, ইন্টারনেট জগতের টপ হ্যাকার একে লেডি মাফিয়া কুইন, সিন্ডিকেট লেডি মাফিয়া আরজে মোস্ট ক্রিমিনাল ওয়ার্ল্ডের ও সাইবার ওয়ার্ল্ডের টপ হ্যাকার মাফিয়া কুইন। সবাই যে যার মতো করে ভাবতে বসে যায় কি করে ধ্বংস করবে তাদের দুই গ্যাংকে। ভাবতে ভাবতে ড্রাগ শেডু মাফিয়া কিং বলে ওঠে, ইয়েস মিস্টার জামাল শিকদার, আমরা আপনার সাথে কাজ করতে রাজি আছি। তবে সত্য, আমাদের 100+ মেয়ে লাগবে, এবং ওই দেশ থেকে সোনা এবং ড্রাগস স্মাগলিং করে আমাদের হাতে তুলে দিতে হবে। যদি এর সাথে রাজি থাকেন তাহলে ডিল ফাইনাল।
ওকে, আমি আপনাদের সাথে রাজি আছি। আমি তাহলে আজকে আমার শহরে ব্যাক করব, আর আপনারা কাল রাতে চলে আসবেন। কালকেই হবে ওদের শেষ দিন। এই বলে জামাল শিকদার সেখান থেকে জরিনা বেগমকে নিয়ে বেরিয়ে পড়ে তার নিজের দেশের উদ্দেশ্যে। অন্যদিকে সিক্রেট এজেন্ট মাফিয়া কুইন এবং সাইবার ওয়ার্ল্ডের মাফিয়া একসাথে একটা কফি শপে বসে কিছু একটা ভাবছে। তখন সিক্রেট এজেন্ট মাফিয়া কুইন বলে ওঠে, আমাদের উচিত বসকে সবকিছু খুলে বলা, না হলে আমরা পরে বিপদে পড়তে পারি। কারণ তারা সবাই বসকে মারার জন্য উঠে পড়ে লেগেছে। এখন আমাদেরকেই কিছু করতে হবে। এই বলেই সিক্রেট এজেন্ট মাফিয়া কুইন ফোন করে 3 গ্যাংস্টার লেডি মাফিয়া কুইনকে সবকিছু খুলে বলে। অতঃপর তারা দুজন সেই কফি শপ থেকে বেরিয়ে ওই দেশে রওনার সবকিছু গোছগাছ করতে শুরু করে দেয়। অন্যদিকে মায়া নামে সেই মেয়েটি ডবল গেম খেলার জন্য প্রস্তুত হয়ে গেছে, অপেক্ষায় আছে শুধু সময়ের অভাবে। সময় হলেই সে তার খেলা দেখাবে। দেখতে দেখতে দিন পেরিয়ে সন্ধ্যা হয়। সন্ধ্যার ফ্ল্যাটে জামাল শিকদার ও জমিলা বেগম এবং অন্য ফ্লাইটে সিক্রেট এজেন্ট মাফিয়া কুইন এবং সাইবার ওয়ার্ল্ডের মাফিয়া লেডি মাফিয়া বাংলাদেশের উদ্দেশ্যে ব্যাক করে। কয়েক ঘন্টা অতিক্রম করে তারা দেশে ল্যান্ড করে। সকলে যে যার নিজ গন্তব্যে পৌঁছে যায়। সিক্রেট এজেন্ট মাফিয়া কুইন এবং সাইবার ওয়ার্ল্ডের মাফিয়া চলে যায় 3 গ্যাংস্টার লেডি কুইনের কাছে। দেখতে দেখতে একদিন পেরিয়ে যায়। অন্যদিকে মায়া জামাল শিকদারের সাথে দেখা হয়ে গেছে। জামাল শিকদারের কথা মতো মায়া সব তথ্য এনে দেয় জামাল শিকদারকে। মনে মনে মায়া কিছু একটা প্ল্যান করে রেখেছে, শুধু সময়ের অভাবে কিছু করতে পারছে না। পরের দিন ইন্টারন্যাশনাল কিং অফ মাফিয়া কালো দুনিয়ার ড্রাগ শেডো মাফিয়া, কালো দুনিয়ার সাইবার ওয়ার্ল্ডের কিং অফ মাফিয়া, ইন্টারনেট জগতের টপ হ্যাকার একে লেডি কুইন মাফিয়া, সিন্ডিকেট লেডি মাফিয়া আরজে, মোস্ট ক্রিমিনাল ওয়ার্ল্ডের ও সাইবার ওয়ার্ল্ডের টপ হ্যাকার মাফিয়া কুইন সবাই ল্যান্ড করে বাংলাদেশের মাটিতে। জামাল শিকদার তাদেরকে রিসিভ করে নিয়ে আসে তার বাংলোতে। যে যার মতো প্ল্যান করতে থাকে। অবশেষে পরিকল্পনা করে নেয় কিভাবে কি করবে। অট্টহাসিতে মেতে ওঠে সবাই মিলে পরিকল্পনা করছে। টোপ বানাবে, সে টোপটা খেলে সহজেই বংশীতে ধরা পড়বে। 3 গ্যাংস্টার লেডি মাফিয়া কুইন এবং ভাইরাল গ্যাংস্টার লিডার। প্ল্যানটা ছিল এইরকম, কিছু মেয়ে এবং ড্রাগ ও সোনা সম মিলিয়ে বাইরের দেশে পাচারের কথা পৌঁছে দিবে তাদের 2 গ্যাংয়ের মাঝে। একথা শুনে অবশ্যই তারা ছুটে আসবে তাদেরকে বাঁচাতে, আর তখনই ঝাঁপিয়ে পড়বে তাদের উপর। এটাই ছিল তাদের পরিকল্পনা। মাছ ধরার মই মশলা দিয়ে বানানো টোপ। দেখতে দেখতে সময় হয়ে আসে রাত বাজে 2টা। এই ঘন কালো রাতের আধারে পাহাড়ি রাস্তার মাঝখানে গাড়িতে তুলছে মাল। ইন্টারন্যাশনাল কিং অফ মাফিয়া, কালো দুনিয়ার ড্রাগ শেডো মাফিয়া, কালো দুনিয়ার সাইবার ওয়ার্ল্ডের কিং অফ মাফিয়া। উপস্থিত আছে ইন্টারনেট জগতের টপ হ্যাকার একে লেডি মাফিয়া কুইন, সিক্রেট লেডি মাফিয়া আরজে, মোস্ট ক্রিমিনাল ওয়ার্ল্ডের ও সাইবার ওয়ার্ল্ডের টপ হ্যাকার মাফিয়া কুইন। তারা সবাই যে যার মতো মালামাল তুলছে গাড়িতে। হঠাৎ করে 2 দিক থেকে 2 জন আগন্তুক আসে। আগন্তুক দুটির পরনে আছে মাথায় কালো রঙের হ্যাক, চোখে সানগ্লাস, হাতে গ্লাভস, পরনে জ্যাক্স ও প্যান্ট, পায়ে শু, কপালে রুমাল বাঁধা, মুখে সিগারেট, হাতে বন্দুক। এগিয়ে আসছে তাদের দিকে। তারা বুঝে গেছে চোপের সন্ধান পেয়ে গেছে। তাই সব মাফিয়া মিলে মনে মনে অট্টহাসিতে মেতে ওঠে। কিন্তু কেউ এটা বুঝতে পারছে না কে 3 গ্যাংস্টার আর কে ভাইরাল গ্যাংস্টার। হাঁটতে হাঁটতে চলে আসে তাদের সামনে। তাদেরকে দেখে জামাল শিকদার বলে ওঠে, কিরে, খবর পেয়ে গিয়েছিস যে আজকে তোদের জান কবজ করা হবে? তাই মৃত্যুর খাতায় হাজিরা দিতে এসেছিস নাকি? এবার 3 গ্যাংস্টার লেডি মাফিয়া কুইন এবং ভাইরাল গ্যাংস্টার ও গ্যাং লিডার উচ্চ সুরে হাসতে থাকে। হাসতে হাসতে 3 গ্যাংস্টার লেডি মাফিয়া কুইন বলে ওঠে, আবাল দেখেছি, কিন্তু তোর মতো আবাল দেখিনি। কোনোদিন কোথাও শুনেছিস যে আজরাইল নিজেই নিজের জান কবজ করে? না তো, কোথাও শুনিনি। শুনবি কি করে? কারণ আজরাইল তো আমি, আর আজরাইল তো সামনে দাঁড়িয়ে আছে। তাই নাকি? তুই জানিস এখানে আমরা কতগুলো মাফিয়া আছি? তোদের আজকে এমন ভাবে মারবো যেটা ইতিহাসের পাতায় রচনা হিসেবে থাকবে। ভালো করে তাকিয়ে দেখ আমার সাথে কে কে আছে। শোন তাহলে, ইন্টারন্যাশনাল মাফিয়া কিং অফ মাফিয়া, কালো দুনিয়ার ড্রাগস শ্যাডো মাফিয়া, কালো দুনিয়ার সাইবার ওয়ার্ল্ডের কিং অফ মাফিয়া উপস্থিত আছে। ইন্টারনেট জগতের টপ হ্যাকার একে লেডি মাফিয়া কুইন, সিন্ডিকেট লেডি মাফিয়া আরজে, মোস্ট ক্রিমিনাল ওয়ান্টেড ও সাইবার ওয়ার্ল্ডের টপ হ্যাকার মাফিয়া কুইন। আহা মিস্টার জামাল শিকদার, এত কথা বলার কি আছে? ফায়ার অ্যান্ড শুট, কথা ছাড়াই অ্যাকশন মুভি শুরু করে দেয়।
খেলা বড় হওয়ার আগেই খেলাটাকে শেষ করে দেয়। এই তোমরা কি দেখছো? তোমাদের কি চীন থেকে শুধু তোমাদের চেহারা দেখার জন্য এখানে নিয়ে আসা হয়েছে? ফায়ার অ্যান্ড শুট, গুলি করে ঝাঁঝরা করে দাও তাদের দুজনের বুক, খণ্ড খণ্ড করে দাও তাদের দেহটাকে। এই বলেই যখনই মাফিয়ারা বন্দুক তাক করবে তাদের দুই গ্যাং লিডারের উপর, তখনই হঠাৎ কোথা থেকে যেন বুলেটের বন্যা হতে থাকে। সাথে বোমা হামলা, AK-47 9mm BD 08 রাইফেল, M4 রাইফেল, AK-12 রাইফেল, প্রায় আরো 100+ বিভিন্ন ধরনের রাইফেল ও বিভিন্ন ধরনের সরঞ্জাম নিয়ে এসেছিল তাদের সাথে মোকাবেলা করতে। এইগুলো সব বন্দুক থেকে বুলেট বের হতে থাকে বৃষ্টির মতো। হঠাৎ করে এত বুলেট আসাতে ইন্টারন্যাশনাল কিং অফ মাফিয়া, কালো দুনিয়ার ড্রাগ শেডু মাফিয়া, কালো দুনিয়ার সাইবার ওয়ার্ল্ডের কিং অফ মাফিয়া, ইন্টারনেট জগতের টপ হ্যাকার একের লেডি মাফিয়া কুইন, সিন্ডিকেট লেডি মাফিয়া আরজে, মোস্ট ক্রিমিনাল ওয়ার্ল্ডের ও সাইবার ওয়ার্ল্ডের টপ হ্যাকার মাফিয়া কুইন, সব দলের ছেলেপুলাগুলো মুহূর্তের মধ্যেই নিমেষে হাওয়া হয়ে যায়। এখানে উপস্থিত ছিল প্রায় 5,000 ছেলেপুলে। তাদের প্রত্যেকের দলের ছেলেপুলে মরে শুয়ে দিয়েছে শ্রী গ্যাংস্টার লেডি মাফিয়া কুইনের দলবল, এবং তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করছে ভাইরাল গ্যাংস্টারের গ্যাং লিডারের দলবল। মুহূর্তের মধ্যেই পুরো এলাকাটা শ্মশানঘাট হয়ে যায়। পা ফেলার মতো কোনো ফাঁকা জায়গা নেই। লাশের ওপর লাশ পড়ে আছে। জামাল শিকদার তার চারদিকে ভালো করে তাকিয়ে দেখে কেউ সেখানে উপস্থিত নেই। ইন্টারন্যাশনাল কিং অফ মাফিয়া থেকে শুরু করে কালো দুনিয়ার ড্রাগ শেডু মাফিয়া, কালো দুনিয়ার সাইবার ওয়ার্ল্ডের কিং অফ মাফিয়া, ইন্টারনেট জগতের টপ হ্যাকার একে লেডি মাফিয়া কুইন, সিক্রেট লেডি মাফিয়া আরজে, মোস্ট ক্রিমিনাল ওয়ার্ল্ডের ও সাইবার ওয়ার্ল্ডের টপ হ্যাকার মাফিয়া কুইন, প্রত্যেক মাফিয়াকে মেরে শুইয়ে দেয় মাটিতে। জামাল শিকদার কি করবে কোনো কিছুই ভেবে পাচ্ছে না। এক পা দুই পা করে এগিয়ে আসে থ্রি গ্যাংস্টার এবং ভাইরাল গ্যাংস্টার গ্যাং লিডারের জামাল শিকদার কাছে। আশিক যখনই জামাল শিকদারের শার্টের কলার ধরতে যাবে, ঠিক তখনই পেছন থেকে কেউ একজন বলে উঠে হাসতে হাসতে, কি রে, তোরা কি মনে করেছিলি গেম এখানেই শেষ? গেম ইজ ওভার। নো, এখনো গেম ওভার হয়নি, কিন্তু গেম এখন ওভার হবে। আমার অনেক দিনের সাধনা, দেশের টপ আন্ডারওয়ার্ল্ডের মাফিয়াদের নিজের হাতে মেরে পুরো আন্ডারওয়ার্ল্ডের রাজা হব আমি। এই মায়া হবে আন্ডারওয়ার্ল্ডের লেডি মাফিয়া। আমি জানতাম আমার এত বড় সাহস বা আমি কোনোদিনও পারবো না তাদের খুঁজে বের করতে, মারতে। তাই যখন জানলাম শিকদার চীনের মাফিয়া ভাড়া করতে গেলে সব দেশের, তখনই আমি আমার প্ল্যান সাজিয়ে ফেললাম। মানে এক ঢিলে দুই পাখি মারবো। আমার লাঠিও ভাঙবে না আর সাপও মরবে না। মানে তুই একটা বিশ্বাসঘাতক। আমি এতদিন দুধ কলা দিয়ে কাল সাপ পুষেছিলাম, তোকে তো আমি নিজের হাতে মেরে ফেলবো। দাঁড়া তুই। না, এই ভুলটা একদম করিস না। অবশ্য তুই আর বাঁচবি তো কয়েক মিনিট, তোর সময় শেষ। তোদের তিনজনকে আমি নিজের হাতেই মারবো। মায়ের মুখে এরকম কথা শুনে প্রিয়াঙ্কা ও আশিক অট্টহাসিতে মেতে ওঠে, কেননা মায়া জানেও না সে কার সঙ্গে পাঙ্গা নিতে গেছে। সে কত বড় মাস্টার মাইন্ড, তার চেয়েও বড় মাস্টার মাইন্ড গেমার হলো প্রিয়াঙ্কা ও আশিক। তাই এবার প্রিয়াঙ্কা বলে ওঠে, বাচ্চাদের হাতে খেলনার বন্দুক বানায়, মানুষ মারা বন্দুক না। এটা শুধু তাদের হাতে মানায় যাদের এটা ধরার যোগ্যতা আছে, কোনো বিশ্বাসঘাতকের নয়। মায়ের কথা শুনে প্রিয়াঙ্কা তার কথাই জবাব দেয়। প্রিয়াঙ্কা বলা শেষ করে আবার আশিক মায়ের উদ্দেশ্যে ক্ষিপ্ত কণ্ঠে বলে ওঠে, তাই নাকি? এই পুরো আন্ডারওয়ার্ল্ডের প্রথম এবং দ্বিতীয় স্থানে আছি আমরা, আর আমাদেরকে মারবে তুই? দেখি তোর কতটা পাওয়ার এবং শক্তি। চালাও গুলি, ঝাঁঝরা করে দাও আমার বুকটা। এটা বলে আশিক বুকটা এগিয়ে দেয় মায়ের দিকে। মায়াও তার বাকি সঙ্গীরা সবাই বন্দুক তাক করে তাদের তিনজনের দিকে। যখনই মায়া গুলি করতে যাবে, ঠিক তখনই আশিক প্রিয়াঙ্কা উপরে হাত তুলে দুই নাঙ্গল নাড়াতেই বুলেটের বৃষ্টি থাকে আবারও। বিদ্যুতের গতিতে বুলেট ধেয়ে আসতে থাকে তাদের দিকে। বুলেট এসে লাগে তাদের কপালের মাঝ বরাবর, বুলেট ভেদ করে চলে যায়। মুহূর্তের মধ্যেই মায়া ও তার দলবল সেখানেই ভ্যানিশ হয়ে যায়। এরপর আশিক ও প্রিয়াঙ্কা জামাল শিকদার যখনই মারতে যাবে, আবারও ঠিক পেছন থেকে কেউ একজন বলে ওঠে, এই তোরা ওকে ছেড়ে দে, না হলে তোর প্রিয় বোনদের এক গুলিতে খুলি উড়িয়ে দেব। পেছনে কারো এরকম কথা শুনে পেছনে সবাই তাকিয়ে দেখে মাফি ও মিষ্টি। পেছনে বন্দুক মাথায় ঠেকিয়ে দাঁড়িয়ে আছে জরিনা বেগম। এটা দেখে প্রিয়াঙ্কা চিৎকার দিয়ে বলে ওঠে, এই জরিনার বাচ্চা, তোর সাহস কি করে হয় আমার বোনদের মাথায় বন্দুক ঠেকার?
তুই প্রাণে বাঁচবি না। নিজের ভালো চাস তো তাদেরকে ছেড়ে দে, নয়তো এখান থেকে জীবিত ফিরতে পারবি না। না না, একদমই না। এই ভুলটা মোটেও করিস না। যতক্ষণ না তোরা জামাল শিকদারকে ছাড়ছিস এবং এখান থেকে আমাদের সহি সালামতভাবে ফিরতে দিচ্ছিস, ততক্ষণ অবধি তোর বোনরা আমার হেফাজতে থাকবে। ওকে, ঠিক আছে। তবুও তুই আমার বোনদের কোনো ক্ষতি করবি না। তোদের আমি কোনো কিছুই করব না। হেই, তোরা সবাই যে যেখানে আছিস বেরিয়ে আয়, আর বন্দুকগুলা সব নামিয়ে নেয়। কেউ একটাও গুলি করবে না। প্রিয়াঙ্কার কথা মতো সবাই বেরিয়ে আসে এবং বন্দুকগুলো নামিয়ে ফেলে। এটা দেখে জামাল শিকদার হাসতে হাসতে জরিনা বেগমকে নিয়ে সেখান থেকে নিমেষেই পালিয়ে যায়। অন্যদিকে শামীম ও তামিম মিলে তাদের ফলো করছে, সেটা তারা কেউই টের পায়নি। তাদের ফলো করতে করতে চলে আসে জঙ্গলের ভিতর একটা পুরো বাড়ির বাংলোতে। বাংলোর ভেতরে হাসতে হাসতে তারা দুজনেই প্রবেশ করে। এদিকে শামীম তামিম তারাও চলে আসে এবং লোকেশন সেন্ড করে দেয় আশিকের কাছে। আশিক মেসেজ পেয়ে সবার উদ্দেশ্যে বলে ওঠে, মিস প্রিয়াঙ্কা, আমাদের এখনই দ্রুত যেতে হবে। আমার ভাইয়েরা তাদেরকে ফলো করতে করতে পৌঁছে যায় এটা বাংলোর ভেতরে। সেখানেই আছে জামাল শিকদার ও জরিনা বেগম। প্রিয়াঙ্কাও এই কথা শুনে মাফিয়া মিষ্টির দিকে তাকিয়ে বেশ সাজালো রাগান্বিত কণ্ঠে জরিনা বেগমের মারার উদ্দেশ্যে বলে ওঠে, খোদার কসম, কাউকে ছাড়বো না। সবাইকে মাটির নিচে দাবিয়ে ফেলবো। আমার বোনদের গায়ে হাত দিয়েছে, আমি হাত কেটে টুকরো টুকরো করে ফেলবো। কাউকে ছাড়বো না, কাউকে না। এই বলে বেরিয়ে পড়ে আশিক, প্রিয়াঙ্কা, মাফি, মিষ্টি। হ্যাঁ, মাফি আর মিষ্টিকে ধাক্কা মেরে ফেলেই তাদের কাছে তারা পালিয়ে যায় সেখান থেকে। অতঃপর তারা কয়েক মিনিটের মধ্যে পৌঁছে যায় সেই বাংলোর ভেতরে। বাংলোর ভেতরে গিয়ে শামীম বলে ওঠে, ভাইয়া, ওই কুত্তার বাচ্চাগুলো ভেতরে আছে। আজকে ওগুলোকে এমনভাবে মারবো যেটা অতুলনীয় হয়ে থাকবে বলার বাইরে। এই বলে তারা বাংলোর ভেতরে প্রবেশ করে। অন্যদিকে রাস্তায় গোলাগুলির শব্দ পেয়ে পুলিশ চলে আসে ঘটনাস্থলে, সাথে সাংবাদিক ধারাবাহিকভাবে একের পর এক খবর প্রচার করছে সাধারণ জনগণের কাছে। সাধারণ জনগণ শ্রী গ্যাংস্টার লেডি মাফিয়া কুইন এবং ভাইরাল গ্যাংস্টারের এরকম ধামাকা খবর শুনে সবাই আতঙ্কে। কেউ কেউ বলছে ভালো, কেউ কেউ বলছে খারাপ। সবাই দীর্ঘশ্বাস ফেলছে, অবশেষে দেশ মাটিতে শান্তি মিলবে। এদিকে বাংলোর ভেতরে প্রবেশ করে দেখতে পায় জামাল শিকদার ও জরিনা বেগম শার্টের বুতাম খুলে ফ্যানের বাতাস খাচ্ছে দুজনে মিলে। হঠাৎ ঘরের ভেতরে হুড়মুড়িয়ে এতজনকে ঢুকতে দেখে ঘাবড়ে যায় তারা। দুজনে বসা থেকে উঠে দাঁড়ায়। প্রিয়াঙ্কা দৌড়ে এসে একের পর এক মারতে থাকে জামাল শিকদার ও জরিনা বেগমকে। মারতে মারতে আদমরা করে ফেলে তাদেরকে। অতঃপর আশিক বলে ওঠে, মিস প্রিয়াঙ্কা, এই মালটাকে আমাদের সাথে ছেড়ে দিন, আর ওই মালটাকে আপনারা নিয়ে যান, যা ইচ্ছা তাই করুন। ততক্ষণই আমিও আমার ভাইরা মিলে এর সাথে একটু পুরনো হিসাব চুকিয়ে নেই। অতঃপর আশিক, শামীম, তামিম মিলে জরিনা বেগমকে কোলে করে সোফায় নিয়ে গিয়ে ফেলে দেয়। একটানি টি শার্ট ছিঁড়ে ফেলে, সাথে প্যান্টটাও খুলে ফেলে। ছাপিয়ে পড়ে তিনজন শরীরের ওপর। পাগলের মতো ছিঁড়ে খেতে থাকে জরিনা বেগমের শরীরটা। অন্যদিকে প্রিয়াঙ্কা, মাফি, মিষ্টি মিলে বেল্টের বাড়ি দিতে থাকে একের পর এক জামাল শিকদারের শরীরের ওপর। শরীর ফেটে রক্ত ছুঁয়ে ছুঁয়ে পড়ছে। মিষ্টি দৌড়ে গিয়ে নিয়ে আসে আগুনের একটা মশাল। তারপর জামাল শিকদারের মুখে একটা রুমাল পুড়ে দেয়। অতঃপর আগুনের আঁচ দিয়ে থাকে জামাল শিকদারের হাতে, পায়ে ও মুখে। এরপর অমানবিক অত্যাচার সহ্য করতে না পেরে জামাল শিকদার সেখানেই মারা যায়। অতঃপর জামাল শিকদার মারা যাবার পর প্রিয়াঙ্কা বলে ওঠে, চল তো দেখি ওদিকে কি খবর। এই মালটা তো মরে শেওড়া গাছে দ্বৈত হওয়ার জন্যই উপরে টিকিট কেটে নিয়েছে। অতঃপর প্রিয়াঙ্কা, মাফি আর মিষ্টি মিলে যায় সেখানে। গিয়ে তো তারা তিনজনই হতবাক, কেন তারা তিনজন ভাই মিলে জরিনা বেগমকে এমনভাবে ভোগ করছে যে তারা বিভিন্ন লজ্জাস্থান থেকে রক্তস্রোত বয়ে যাচ্ছে। এমন সময় প্রিয়াঙ্কা খেয়াল করে যে জরিনা বেগম তিন ভাইয়ের অত্যাচার সহ্য করতে না পেরে মৃত্যুবরণ করেছে। এটা দেখে প্রিয়াঙ্কা বলে ওঠে, দেখেছিস তোরা, হেভি জোস আছে মাল তিনটার। বউকে ভালো সময় দিতে পারবে দেখেছিস। আপু, তুই ঠিক বলেছিস। আমার ওই শামীম নামের ছেলেটিকে হেভি লাগে। আপু, তুইও ঠিক বলেছিস। আর আমরা ওই কিউট গুলোমুলো তামিম নামের সেই ছেলেটিকে আমরা লাইফ পার্টনার বানাতে চাই। তাই? ওকে দাঁড়া, ওই যে হিরোগুলো অনেক হয়েছে। মালটা কবেই পকার পাট। মালটা মোড়ে 4 রাস্তার মোড়ে তেঁতুল গাছের পেতনি হওয়ার জন্য উপরে টিকিট কেটে নিয়েছে। এখন এদিকে আসো দেখি। পেছনে এরকম কারোর কথা শুনে উল্টো ঘুরে তাকিয়ে দেখতে পায় প্রিয়াঙ্কা, মাফি, মিষ্টি মিলে দাঁড়িয়ে তাদের পিছনে। এটা দেখে লজ্জায় পেয়ে দ্রুত নিজের প্যান্ট ও কাপড় চোপড় পরে নেয়। তারপর লজ্জা মাখা মুখ নিয়ে মাথা নিচু করে তাদের সামনে আসে। এটা দেখে প্রিয়াঙ্কা আবার বলে ওঠে, চুপ, একদম কোনো কথা হবে না।
আজকে তোকে আমি বিয়ে করব, তুই হবি আমার আর লাইফ পার্টনার। মাফি আর মিষ্টি, তোরা যে যার মালটাকে বেছে নে, আর যদি কেউ কোনো কথা বলে তাহলে মেইন পয়েন্টে ওষুধটা দিয়ে দিবি, একদম কাবু হয়ে যাবে। এটা শুনে আশিক, শামীম আর তামিম মিলে তাদের প্যান্টের নিচের দিকে হাত দিয়ে মুখ চেপে ধরে। এটা দেখে প্রিয়াঙ্কা, মাফি, মিষ্টি হাসতে থাকে। অতঃপর 6 জনে মিলে বাংলো থেকে বেরিয়ে আগুন জ্বালিয়ে দেয় বাংলোতে। দেখতে দেখতে তাদের বিয়েটাও হয়ে যায়। এখন একটা রুমের সোফায় বসে আছে প্রিয়াঙ্কা, মাফি, মিষ্টি। অতঃপর তারা 3 ভাই মিলে তাদের সামনে যায়। যে যার বউ জড়িয়ে ধরে ঠোঁটে চুমু খায়। অতঃপর আশিক বলে ওঠে, আচ্ছা, সবই তো বুঝলাম তুমি আমায় ভালোবাসো এবং তোমার বোনরাও আমার ভাইদের ভালোবাসে। সত্যি কথা বলতে আমরা 3 ভাইও তোমাদের 3 বোনকে প্রথম দেখায় ভালোবেসে ফেলেছি। সেই অনেক বড় কাহিনী, কোনো একদিন বলবো নে। তার আগে তোমরা বলো, তোমরা এত বড় মাফিয়া, তাও আবার আন্ডারওয়ার্ল্ডের প্রথম কাতারে, এত বড় কি করে হলে? অতঃপর দৌড়ে গিয়ে প্রিয়াঙ্কা আশিককে সোফায় ফেলে দেয়। তার দেখা দেখি মিষ্টি ও শামীম ও তামিম সোফায় ফেলে দেয়। অতঃপর 3 বোন মিলে 3 ভাইয়ের ঠোঁটে আলতো করে একটা কিস করে। আর প্রিয়াঙ্কা বলে ওঠে, শোনো তাহলে, আমরা অনেক প্রভাবশালী পরিবারের জন্মগ্রহণ করি। আমার বাবা একজন টপ বিজনেসম্যান ছিলেন। টাকা পয়সা, ধন সম্পদের কোনো কিছুই অভাব ছিল না। আমি সবার বড়, তারপরে মাফি, তারপরে মিষ্টি। আমরা 3 জনই এক একজনের থেকে 1 বছরের ছোট। বেশ সুখে চলছে আমাদের দিনকাল, কিন্তু এই সুখ আর বেশি দিন রইল না। চলে এলো এক কাল নাগিনী আমাদের সংসার ভাঙতে। বাবার পিয়ে বাবাকে পটিয়ে পাটিয়ে বাবার সাথে ফষ্টি নষ্টি করে, অবৈধ সম্পর্কে যুক্ত হয়। এক পর্যায়ে বাবা সেই মহিলার ওপরে আকর্ষিত হয়ে যায়। অতঃপর একদিন রাতে এসে বাবা মাকে অনেক মারধর করে, আর মাকে হুমকি দেয় তাকে যেন ডিভোর্স দেয়, আর বাড়ি ছেড়ে চলে যায় মা। যেতে না চাইলেই মাকে রাগের মাথায় বাবা হত্যা করে। তারপর বাবা কেসটা কেমনভাবে সাজায় যে বাবার কোনো সাজাই হয় না। তারপর ওই মহিলাটাকে নিয়ে বাবা বাসায় আসে। মহিলাটা আবার অন্যখানে সম্পর্ক ছিল। অকারণে মহিলাটা বাবার কাছে আমাদের বোকা খাওয়াতো। একদিন রাতে বাবা আমাদের সৎ মায়ের কথায় অনেক মারধর করে, তাই ডাইনিং টেবিলে থাকা ফল কাটার ছুরিটা দিয়ে সেই মহিলাটাকে আর বাবাকে নিজ হাতে হত্যা করি, আর উপর থেকে ফেলে দেই। পরে কেসটাকে একটা সুসাইড কেস বলে চালিয়ে দিই। আমরা 3 বোন লড়াইটা করতে থাকি নিজের সাথে। একদিন রাতে বাসায় ফিরছি, ড্রাইভার গাড়ি চালাচ্ছে, দেখি কিছু ছেলে পেলে মিলে একটা মহিলাকে তাড়া করছে। মহিলাটা বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে, তাই গাড়ি থামিয়ে সেখানে যাই। ছেলেগুলো মহিলাটাকে মারার অনেক চেষ্টা করে। এটা দেখে আমরা 3 বোন মিলে সেই লোকটাকে নৃশংসভাবে হত্যা করি রাস্তার মাঝে। আর মহিলাটা আমাদের সাহসিকতা দেখে তার সাথে নিয়ে যায়। নিজের মায়ের মমতা ভালোবাসা দিয়ে বড় করে আমাদের বানিয়ে দেয় পৃথিবীর সবচেয়ে মোস্ট ওয়ান্টেড আন্ডারওয়ার্ল্ডেরও সাইবার ওয়ার্ল্ডের এবং কালো দুনিয়ার রাজা হয়ে উঠি 3 গ্যাংস্টার লেডি মাফিয়া কুইন। অনেক হয়েছে আমাদের অতীত জীবনে কাহিনী শোনা, রাত অনেক পেরিয়ে গেছে। চলো এখন তোমরা 3 ভাই আর আমরা 3 বোন দেখব কার কত দম, কোন দল বেশি শক্তিশালী। আর তোমার অতীতটা না হয় কোনো একদিন শুনবো, আজকে বাসরটা সেরে ফেলি। এই বলে আশিক, শামীম, তামিম তাদের 3 বউকে কোলে নিয়ে চলে যায় তাদের নিজের রুমে। অতঃপর খাটে শুয়ে দেয় তাদের 3 জনকে। 3 জন তাদের বউদের ভালোবাসার সাথে ভরিয়ে দিতে থাকে। ধীরে ধীরে গভীর ভালোবাসায় আচ্ছন্ন হতে থাকে 6 জনে। ধীরে ধীরে 3 জনের নিচে নামতে থাকে। তারা 6 জনই 6 জনের সাথে বিচরণ করছে। প্রিয়াঙ্কা, আশিক মিলে, শামীম ও মাফি মিলে, তামিম আর মিষ্টি মিলে হারিয়ে যেতে থাকে ভালোবাসার অতল সাগরে। ও হ্যাঁ, তাদের বাসরের সবকিছু আয়োজন করেছে অঙ্কিতা। তারা পরিশ্রম করতে লেগে পড়েছে নতুন গ্যাং তৈরি করবে বলে। আনতে চলেছে কঠিন পরিশ্রমের মাধ্যমে। পরদিন সকালে প্রিয়াঙ্কা সবার আগে ঘুম থেকে উঠে পড়ে। ঘুম থেকে উঠে সবার জন্য কিচেনে রান্না করতে চলে যায়। এদিকে শামীম, মাফি, তামিম, মিষ্টি মিলে বেধর্মভাবে ঘুমে আচ্ছন্ন হয়ে আছে। আশিক বিছানায় এপাশ ওপাশ করছে। হঠাৎ
তার হাত যায় প্রিয়াঙ্কার উপর। হঠাৎ বিছানা ফাঁকা দেখে, চোখ খুলে আশিক কাউকে না পেয়ে বিছানা থেকে উঠে সোজা ড্রয়িং রুমে চলে আসে, কিন্তু সেখানেও কাউকে না দেখে চারিদিকে খুঁজতে থাকে। বেশ চিন্তায় পড়ে যায় আশিক। হঠাৎ করে রান্নাঘর থেকে কোনো কিছু পড়ার শব্দ শুনতে পেয়ে আশিক সেখানে যায়, আর সেখানে গিয়ে আশিক একবার হতবাক হয়ে যায়, কেননা প্রিয়াঙ্কা শাড়ি পরেছে আর শাড়ির আঁচলটা কোমরে গুজে বধূ বেশে রান্না করছে। আশিকও গুটি গুটি পায়ে প্রিয়াঙ্কার পিছনে গিয়ে দাঁড়ায় এবং পেছন থেকে প্রিয়াঙ্কাকে জড়িয়ে ধরে কোমরে হাত ঢুকিয়ে দিয়ে পেটের মধ্যে স্লাইড করতে থাকে আর বলে ওঠে, কি ব্যাপার ম্যাডাম? 3 গ্যাংস্টার আন্ডারওয়ার্ল্ডের টপ লেডি মাফিয়া কুইন শেষমেশ কিনা রান্নাঘরের রানী হয়ে গেছে। বিষয়টা তো অদ্ভুত দেখাচ্ছে, তাই না? এই কথা শুনে প্রিয়াঙ্কা আশিকের হাত দুটো পেট থেকে সরিয়ে উল্টো দিকে ঘুরে গরম বাউচি হাতে নিয়ে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে আশিকের উদ্দেশ্যে বলে ওঠে, না মিস্টার গ্যাংস্টার, আমি যেমন আছি তেমনই থাকবো। এখানে আর কোনো কথা না বলে চুপচাপ বাইরে যাও। না, তা তো হচ্ছে না, কারণ আমাকে এখন তোমার ওই মিষ্টি ঠোঁটে ছোঁয়া দিতে হবে, তবেই আমি এখান থেকে যাব। ওয়াক থু, সি, মুখ ব্রাশ না করেই বাসি মুখে কিস, ওয়াক থু, আমি পারবো না। তাই, কিন্তু আমি তো এখন কিস করেই ছাড়বো, তাও আবার তোমার ঠোঁটে। এই বলে আশিক গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে প্রিয়াঙ্কার দিকে। হঠাৎ করে আশিক প্রিয়াঙ্কার কোমর জড়িয়ে ধরে পেটের মধ্যে স্লাইড করতে থাকে। অতঃপর আশিক 4 ঠোঁট এক করে দেয়। এইভাবে বেশ কিছু সময় পেরিয়ে যায়। প্রিয়াঙ্কাও আশিকের সাথে রোম্যান্স করছে। হঠাৎ করে পেছন থেকে কেউ একজন কাশি দিয়ে উঠে বলে ওঠে, সরি, আমি কোনো কিছু দেখিনি, ভুল সময়ে ভুল জায়গায় এন্ট্রি নিয়ে ফেলেছি। তোমরা যেটা করেছিলে সেটা চালিয়ে যাও, আমি এক্ষুনি চলে যাচ্ছি। এই বলে মাফি সেখান থেকে হাসতে হাসতে চলে আসলো। অন্যদিকে প্রিয়াঙ্কা কড়াই থেকে বাউচিটা তুলে আশিকের হাতে ছ্যাঁকা দেয়। আশিকও বলতে বলতে ফু দিতে দিতে সেখান থেকে চলে আসছে হাসতে হাসতে। এইভাবে হাসি খুশির মধ্যে দিয়ে তাদের সময়টা পেরিয়ে যায়। সকালে সবাই ডাইনিং টেবিলে খেতে বসেছে। অন্যদিকে টিভির খবরাখবর দেখার জন্য টিভি চালু করা হয়েছে। সবাই খাবার খাচ্ছে আর টিভির খবর শুনছে। আশিক যখন গোশতের এক টুকরো মুখে দিবে, ঠিক তখনই টিভি স্ক্রিনে সাংবাদিকের কথাগুলো ভেসে আসে তার কানের সামনে। কথাটা শুনে আশিকের হাত থেকে পরোটা পড়ে যায়। ধপ করে বসা থেকে উঠে দাঁড়ায়। চলুন তাহলে সাংবাদিক কি বলেছে শুনে আসি টিভি স্ক্রিনে। আজকের পাওয়া এই মুহূর্তের ব্রেকিং নিউজ, দেশের টপ বিজনেসম্যান এবং আন্ডারওয়ার্ল্ডের কিং অফ বিজনেসম্যান মিস্টার আফজাল হোসেনকে কে বা কারা গতকাল রাতে মারার চেষ্টা করেছে। তারপরে এই হামলা হওয়ার পরে তিনি এখন হসপিটালে আছেন। দেশে বিদেশে বিভিন্ন ডাক্তার এসেছেন ওনার চিকিৎসা করানোর জন্য। দেশে হইচই লেগে গেছে। পুলিশ, র্যাব, সিআইডি যে যার মতো তদন্ত করছে এই হামলার পেছনে কে বা কারা আছে। এরকম ব্রেকিং নিউজ পরবর্তী খবরে শোনানো হবে। ততক্ষণ অবধি সাথে থাকুন, সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে। দেশ টিভি চ্যানেল। এতক্ষণ সাংবাদিকের বলা কথাগুলো শুনছিল আশিক, শামীম, তামিম মিলে। এই কথা শুনে 3 ভাই একেবারে হতবাক। খাবার টেবিল ছেড়ে উঠে পড়ে। তাদের 3 ভাইয়ের এরকম কর্মকাণ্ডে প্রিয়াঙ্কা, মাফি, মিষ্টি একেবারে হতবাক। তাদের 3 ভাইকে টিভি দিকে তাকিয়ে থাকতে দেখে প্রিয়াঙ্কা বলে ওঠে, আশিক, কি হয়েছে? তুমি খাবার টেবিল থেকে উঠে পড়লে কেন? কি হয়েছে সবটা আমাকে খুলে বলো। তোমাদের 3 ভাইকে এত অস্থির দেখাচ্ছে কেন? আশিক তবুও কোনো কিছু বলছে না। 3 ভাই অজর ঝাড়ায় কাঁদছে। ডুব দেয়